আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকে প্রথম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রিলেটেড এবং এই জাতীয় ক্লাসগুলো নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তো এটি হচ্ছে আমার ফার্স্ট ক্লাস আর তোমাদের সাথে। তো তার আগে আমি একটু কনফার্ম হয়ে নেই আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ এবং আমাকেও ঠিকমতো দেখতে পাচ্ছ, একটু কষ্ট করে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা। তার আগে আমি একটু শুনে নেই যে আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ এবং আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আমি এখনই ক্লাসটি শুরু করে দিচ্ছি, একটু কষ্ট করে জানিয়ে দাও যে আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ তোমরা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি, জাস্ট একটু সময় নিচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। একটু সময় নিচ্ছি। আচ্ছা, তার আগে তোমরা একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও। আমি আর অল্প একটু সময় নিচ্ছি, সব ঠিকঠাক আছে কি না একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবা। সব কিছু ঠিকঠাক আছে কি না কষ্ট করে আমাকে একটু জানিয়ে দিবা। আর তোমরা কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে। ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দাও যেন সবাই ক্লাসটি উপভোগ করতে পারে। ঠিক আছে স্যার, ওকে স্যার, সব ঠিকঠাক আছে স্যার। ফারহা ইসলাম স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। তোমরা কষ্ট করে একটু ক্লাসটি শেয়ার করে দাও, ক্লাসটি কষ্ট করে একটু শেয়ার করে দাও। স্যার আমার কমেন্ট কেন পড়েন না? সুমাইয়া ইসলাম স্যারে এখন সবার কমেন্টই পড়বো, যেহেতু এটা সবার রেসপন্সটা আমার খুব প্রয়োজন এই ক্লাসগুলোতে। ঠিক আছে, তো আমরা দেখি সব ঠিকঠাক আছে কিনা। তোমরা কষ্ট করে একটু ক্লাসটি শেয়ার করে দাও, কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। ক্লাসটি কষ্ট করে একটু শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। অল ক্লিয়ার স্যার, ঠিক আছে। সাদিয়া মিম স্যার, ফারা ইসলাম সাবা, মালিহা মুস্তারি সুচি, নীল দুপুর, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো তোমরা তো জানোই আমার ক্লাসগুলো তোমরা ভালো মতো বুঝতে পারো, সেই জন্য আমার ক্লাসগুলোতে অবশ্যই তোমরা সবসময় হাজির থাকো, যে ক্লাসগুলো বুঝো বলেই। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আসলে তোমাদেরকে অনেকেই অনেকভাবে, আমি একটু ফ্যান বন্ধ করে নেই, হ্যাঁ, তোমাদেরকে অনেকে অনেকভাবে ভয় দেখায় যে তোমার জন্য বিশ্ববিদ্যালয় নয়, তোমার জন্য এই যত পাবলিক বিশ্ববিদ্যালয় লাইক ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আদার্স যত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তোমাকে অনেক ক্ষেত্রে ভয় দেখায় যে এগুলো তোমার জন্য নয়। এখানে অনেক কঠিন ইংরেজি পরীক্ষাতে আসে, অনেক কঠিন কঠিন টপিকগুলো থেকে আসে যা তুমি পারবা না কখনোই। এই ভয়গুলো দেখিয়ে তোমাকে আসলে ভয় লাগিয়ে দেয় অথবা তোমাকে একদম প্রতিযোগিতা থেকে পিছিয়ে ফেলে দেয়। আসলে আজকের ক্লাসগুলো দেখলে অথবা আমি এই জাতীয় ধারাবাহিক যতগুলো ক্লাস নিব, সেই ক্লাসগুলো দেখলে তোমার কাছে অনেকটাই মনে হবে আসলে ইংলিশ কোনো কঠিন কিছু নয়, মূলত কৌশল জানতে হয়। ইংলিশ হচ্ছে সহজ, কিন্তু যদি তুমি কৌশলগত দিক অবলম্বন করো তাহলে তোমার জন্য অনেকাংশে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝবা। আমি আজকে তোমাদের সাথে একদম ইংরেজি যে গ্রামারের কিং, অর্থাৎ আমরা যেই গ্রামাটিক্যাল টপিকটাকে রাজা বলে জানি, একদম ইংরেজির একেবারেই মানে সবার চেয়ে হাই লেভেলের যেই আজকে গ্রামারটি, সেটা নিয়ে আমি আলোচনা করব, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে। সরি। আচ্ছা, তো এখানে আমাদের এই সাকজামটিভ থেকে কেমন প্রশ্ন আসে, আমি কি লিখছি? আচ্ছা, ঠিক আছে, এই তো ঠিক আছে, আমি এই জন্য তো উচ্চারণ করতে পারি না। সাবজাংটিভ থেকে প্রশ্ন এসে থাকে। তো এইবার প্রিয় শিক্ষার্থীরা, এইটা কি? এটা হচ্ছে, আমি যদি বলি, এটা ব্যাকরণের একেবারে কিং, অর্থাৎ প্রত্যেকটা ইংলিশ গ্রামারের একেবারে রাজা জিনিস, তার সেটাই হচ্ছে সাবজাংটিভ। তো এখন এটা কেমন? এটা আসলে এটাকে অনেকে বলে গুলিস্তানের ইংলিশ, আবার অনেকে এটাকে বলে মনে করে এলোমেলো ইংলিশ। এটা তোমাকে মাথা ঘুরিয়ে ফেলবে, সাবজাংটিভ তোমাকে মাথা ঘুরিয়ে ফেলবে। তুমি যত লেভেলের অ্যাডভান্স লার্নার হোক না কেন, তুমি যে লেভেলের হোক না কেন, তুমি সাবজাংটিভ যদি না জানো, এখানে এসে তুমি 2টা মার্ক বাদ হয়ে যাবে তোমার।
যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে দুই একটা মার্ক সবসময় প্রতি বছরে এসে থাকে, এবং তোমার জগন্নাথ, জাহাঙ্গীরনগর, তোমার চিটং ইউনিভার্সিটির কথা তো নাই বললাম, এখান থেকে তো প্রতি বছর চিটং ইউনিভার্সিটির 2টা থেকে 3টা আসে সাবজেক্টিভ থেকে। তো এখন আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আচ্ছা আমি আছি স্যার, আচ্ছা থ্যাংক ইউ। তো এটা একটু বলে দিচ্ছি, আসলে এটা তোমাকে অনেক ক্ষেত্রে এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। তো আমরা বাংলাদেশিরা সাধারণত যে ভারতীয় উপমহাদেশে যারা রয়েছে, আমরা বেশিরভাগ ব্রিটিশ ইংলিশটাকে ফলো করি। আমরা কি করি, এই আমেরিকান যে ইংলিশটা সেটাকে আমরা ওইভাবে ফলো করি না। তবে এখানের মধ্যে সাবজাংটিভের বেলা সবগুলো আমেরিকান ইংলিশটা ব্যবহার বেশি হবে, ব্রিটিশটা ব্যবহার হবে না। অর্থাৎ ব্রিটিশের বেলা তুমি বলবে এটা ঠিক আছে, কিন্তু আমেরিকান স্টাইলে এটা ঠিক নেই। এখন আমি তোমাদেরকে একটা এমসিকিউ দিচ্ছি, দেখি তুমি আগে করো, চেষ্টা করো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমার কোনো সমস্যা নাই, তুমি বুঝেছো এই বিষয়টা। ঠিক আছে, আমি তোমাকে একটা হ্যাঁ আমি আগে তোমাকে একটা এমসিকিউ দেই, তারপরে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো তোমার পরীক্ষাতে কিভাবে প্রশ্নটা আসে। সাজেস্টেড দ্যাট his patient আচ্ছা এটা তোমাদের সম্ভবত চিটং ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা এসেছিল। আমি কতে যদি লিখি প্রথমটা স্টপ, খতে যদি লিখি প্রথমটা শুড স্টপ, এবং খতে যদি লিখি স্টপস, এবং সরি হ্যাঁ এটা ঘ, স্টপড। এখন সঠিক উত্তর তুমি কোনটা লিখবা? সঠিক উত্তরটা তুমি একটু কষ্ট করে এখানে লিখো তো, যে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট ড্যাশ স্মোকিং। এখানে তুমি কি লিখবা একটু কষ্ট করে বলো তো। আচ্ছা যারা ক্লাস দেখতে পারো না, তোমরা পরে ক্লাসটি দেখে নিবা। আসলে সকালে অনেকেই দেখতে পারে না, অনেকে আমাকে বলে। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একজন লিখছে শুড স্টপ, তা আমি তোমাদেরকে একটু বাংলাটা বলে দেই। দ্য ডক্টর সাজেস্টেড, ডক্টর পরামর্শ দিল যে হিজ পেশেন্ট, তার রোগীকে পরামর্শ দিল যে স্মোকিং, মানে তার উচিত যেন স্মোকিং না করে, এরকম একটা, যে ডক্টর তার রোগীকে পরামর্শ দিল সে যেন স্মোকিং না করে, অথবা তার উচিত যেন স্মোকিং না করে, অথবা স্মোকিং যেন সে ছেড়ে দেয়, এরকম জাতীয় সে একটা পরামর্শ তার রোগীকে দিল। এখন এখানের মধ্যে কোনটা হবে তুমি একটু খেয়াল করো তো, স্টপ হবে না স্টপস হবে, নাকি শুড স্টপ হবে, নাকি স্টপ হবে? আচ্ছা সবাই বি বি বলতেছে, সবাই বি বলতেছে স্টপ। আমাদের পারজানা রহমান স্টপ বলতেছে, শুড স্টপ অনেকে বলতেছে, শুড স্টপ বলতেছে। আমাদের রিমন হাসান বি বলতেছে আচ্ছা আমাদের 100% জাহিদ হাসান জিসান বলতেছে স্যার 100% শুড স্টপ। দেখছো কতটা বেশি কেয়ারফুল। হ্যাঁ আমাদের সুমাইয়া ইসলাম যারা বলতেছে স্যার শুধু স্টপ। হ্যাঁ আমাদের একজন ওয়ালাইকুম আসসালাম, আশা মনি চৌধুরী সব বি বি বি, মেহজামিন ইসলাম আবিদা বি। আচ্ছা ঠিক আছে স্যার, সকালেই ভালো, সন্ধ্যা 7:30-এ আমার একসাথে 4টা ক্লাস থাকে। আচ্ছা ঠিক আছে মুন্নি ইসলাম মিম, একটু কষ্ট করে কমেন্ট করো, তোমরা কষ্ট করে একটু কমেন্ট করো, কমেন্ট করে তোমার বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দাও আজকে আমি কি নিয়ে আলোচনা করতেছি। একটু কষ্ট করে তোমরা জানাও এখানে কি হবে। আচ্ছা সব বি, ওয়ালাইকুম আসসালাম নাজবুল হাসান নিশাদ। ঠিক আছে কি হবে এখানে একটু কষ্ট করে বলো। আচ্ছা সব বি,
আচ্ছা আচ্ছা, সুদৃষ্টভাবে, এখন অনেকের ধারণা সুদৃষ্টভাবে, তবে সাবজাংটিভের বেলায় কিছু বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। তোমার কাছে মনে হবে স্যার এখানে সাজেস্টেড, তার মানে এখানে এই পাঁচটা দ্যাটের আগে এই পাঁচটা হচ্ছে স্যার ফার্স্ট টেন্স, তাহলে স্যার অপর পাঁচটা ফার্স্ট টেন্স হবে, সেটা অনুযায়ী তুমি কিন্তু স্টপ বসাই দিলা, তোমার হিসাব মতে এটা ঠিক আছে। এবং তুমি বললা যে স্যার ডাক্তার পরামর্শ দিল তার উচিত যেন স্মোকিং না করে বা স্মোকিং এর ব্যাপারে, তাহলে স্যার শুড তো উচিত আর স্টপ শুডের পরে বারো বেস প্রম, তোমাদের ধারণা এটাও ঠিক আছে, এইটাই তোমরা এতক্ষণ ধরে আনসার দিচ্ছ। অথচ সাবজাংটিভের বেলায় সাবজাংটিভ মানে হচ্ছে এই যে দেখো সাজেস্টেড দ্যাট, এইটুকু হচ্ছে সাবজাংটিভ, এই সাবজাংটিভের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তারপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এখন তুমি কি করলা স্যার শুড স্টপ বললা, এটা তো হলো না, কারণ এখানে শুড কোনো সাবজাংটিভের বেলায় মোডাল অক্সিলারি ভার্ব বসে না, সাবজাংটিভের বেলায় মোডাল অক্সিলারি ভার্ব বসে না, ভার্ব অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মও বসে না, ভার্বের প্রেজেন্ট ফর্মও বসে না, যা বসে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসে। এখন দেখো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এইটা দিছে, আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রায় ধরলাম আমাদের প্রায় 100% স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার মধ্যে আমরা মাত্র পাস করে কতজন, ইংরেজিতে গত বছর সম্ভবত গত বছর আগের বছর পাস করছে মাত্র 12 নাকি 13%, ঠিক আছে, একটু খেয়াল করে তোমরা দেখবা। আর 92% কই গেল, ওই তারা শুড স্টপ দিয়েই বসে গেল, কারণ একটা মার্কের সাথে আরেকটা মার্ক কাটা যায়, কারণ তুমি যখন এখানে একটা ভুল করে ফেলছো তাহলে অপর দিক থেকে আরেকটা মার্ক কি তোমার ওখান থেকে কেটে গেছে। এখানে খুব সিনসিয়ার হতে হবে, আগে বিষয়টা বুঝতে হবে, সাবজাংটিভের বেলায় সব সময় ভার্বের বেস ফর্ম বসে, তাহলে শুধু স্টপ বসবে। এখন এটা কিভাবে হয়েছে এবার আমি প্রমাণ দেই, একটু খেয়াল করে তোমরা দেখো, এতক্ষণ ধরে তোমরা দেখছো তোমরা কোন ভুলের মধ্যে আসো। তো সাবজাংটিভ মানে হচ্ছে কিছু ওয়ার্ড, সেটা হতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে ভার্ব, কিছু শব্দ, সাবজাংটিভের বেলায় কিছু শব্দের পরে যদি দ্যাট থাকে তাহলে তার নাম সাবজাংটিভ ওয়ার্ড হয়ে যায়, কিছু শব্দের পরে যদি দ্যাট থাকে তারপরে সাবজাংটিভ ওয়ার্ড হয়, কিছু শব্দের পরে, আমি আবার বলি, কিছু শব্দ, হাতে গোনা কিছু শব্দ, হাতে গোনা কিছু শব্দ, এই যেমন একটা শব্দ সাজেস্ট, তারপরে দ্যাট বসেছে, সাজেস্টেড দ্যাট, এটার পরে যেই ভার্ব পৃথিবীতে আসুক সেই ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে। আমি তোমাদেরকে আবার একটু ক্লিয়ার করে বলি, আমি এত পেছানো গোছানো পড়াইতে পারি না, আজকে অ্যাডমিশনের জন্য ক্লাস নিতে এসব পেছানো গোছানো পড়াতে পারবো না। সহজ কথা বলি, সাবজাংটিভ হয় তখনই কিছু শব্দ হাতে গোনা, এখন আমি শব্দগুলো একটু আগে লিখে দেই তাহলে তুমি বুঝবা, কিছু শব্দ হাতে গোনা, যেমন আমি যদি প্রথমে কিছু শব্দ লিখি, যেমন প্রপোজাল, প্রপোজাল, এরপরে প্রপোজাল, তারপরে আমি যদি দেখি প্রপোজাল, আচ্ছা এটার এটার এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর এটার নাউন হচ্ছে কি প্রপোজ, আর এটার ভার, হ্যাঁ এটা হচ্ছে কি তোমার এই যে প্রপোজাল হচ্ছে কি সেটা সরাসরি কি, এই প্রপোজালটাই সরাসরি নাউন, এটাই সরাসরি নাউন, এটার অ্যাডজেক্টিভটা হচ্ছে প্রপোজড, ইডি যুক্ত হবে প্রপোজড, আর এটার ভার্বটা হচ্ছে কি প্রপোজ, হ্যাঁ প্রপোজ, শুধু প্রপোজ হবে, ঠিক আছে। তো আরেক কথা আমি লিখি দিই রিকোয়েস্ট, রিকোয়েস্ট অথবা রিকোয়েস্টেড, অ্যাডভাইস অথবা অ্যাডভাইসড, ঠিক আছে, ডিমান্ড, কিছু শব্দ আমি সবগুলো লিখে দেই, যেমন সাজেস্টেড, একটু আগে লিখলাম সাজেস্টেড অথবা সাজেশন, সাজেস্টেড এটা নাউনও হতে পারে, এটার অ্যাডজেক্টিভও হতে পারে, এটার ভার্বও হতে পারে, যেমন সাজেস্টেড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর এটার নাউনটা হচ্ছে সাজেশন, আর এটার ভার্বটা হচ্ছে সাজেস, ঠিক আছে, খেয়াল করতে হবে তোমাকে। আমি আরো কিছু তোমাদেরকে লিখি দেই, যেমন রিকোয়ারমেন্ট, এই দিক দিয়ে লিখি, তোমরা এই শব্দগুলো লিখে রাখো, আমি বলছি হাতে গোনা কিছু শব্দ, এগুলো একটু লিখে রাখো কষ্ট করে, হাতে গোনা কিছু শব্দ একটু লিখে রাখো, নেসেসিটি, নেসেসিটি, হাতে গোনা কিছু শব্দ একটু লিখে রাখো, নেসেসিটি, নেসেসিটি, আচ্ছা আরো কয়েকটা আছে যেমন কমান্ড,
আরো কিছু আছে, আমি এই পাশে একটু লিখে দিই তোমাদেরকে। একটু আগে লিখলাম তো সাজেস্ট, সাজেস্ট লিখি নাই, আচ্ছা না লিখলে লিখি। আমি ইচ্ছে করলে এটারে আবার লিখতে পারি সাজেশন, সাজেস্টেড, কথা কিন্তু একটাই, এটা কখনো নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ। আমি আরে 2-3 বার আর রিপিট করলাম না। তুমি সাজেস্ট লিখলে এটার পরে যদি দ্যাট দেখো তাহলে সেটা সাবজাংটিভ হয়ে যাবে। ঠিক আছে, কিছু শব্দ একটু খেয়াল করো। আচ্ছা এখন দেখবা, আস্তে আস্তে দেখবা, আমার ক্লাস দেখে যদি উপকৃত হও তাহলে বুঝতে পারবা যে না আজকে জীবনে কিছু শিখছি। আজকে একটু যদি লেগে থাকো, আজকে যে 120 জন তোমরা উপস্থিত আছো, এই 120 জন একটু লেগে থাকো, শেষ পর্যন্ত দেখো কি হয়, আমরা কতটুকু শিখতে পারি। আমি কিছু শব্দ তোমাদেরকে লিখে দিই, একটু কষ্ট করে তোমরা এগুলো খাতায় লিখে রাখো, দরকার নাই এই কষ্ট করে একটু লিখে রাখো। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাডভাইস। আমি এখানে কি লিখছি, অ্যাডভাইস, আর এখানে কি লিখছি, শুধু সি এর জায়গায় ই লিখছি, অর্থাৎ এটা নাউন, এটা কি, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, ইনসিস্ট, এগুলোর সাথে যদি আমি তোমরা একটা কাজ করো, তোমরা নিচে নিচে লিখবা, শব্দের অর্থগুলো লিখে দিবা, আমি শব্দ অর্থগুলো তোমাদেরকে বলে দিব, তোমরা শব্দের অর্থ বাংলা অর্থগুলো লিখে রাখবা। যেমন কমান্ড মানে তোমরা জানো নির্দেশ দেওয়া, কমান্ড, কমান্ড অর্থ কি, নির্দেশ দেওয়া। নেসেসিটি অর্থ প্রয়োজনীয়, প্রপোজাল অর্থ প্রস্তাবনা বা প্রস্তাব, রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা, হ্যাঁ, অ্যাডভাইস অর্থ উপদেশ, ডিমান্ড অর্থ দাবি করা, সাজেস্টেড, এই যে দেখো সাজেস্ট এবং সাজেস্টেড দুইটা, এটার একটা লিখলেও হবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। সাজেস্টেড হচ্ছে কি, অবশ্যই অ্যাডজেক্টিভ, আর সাজেস্ট হচ্ছে ভার্ব, খেয়াল করতে হবে তোমাকে। রিকোয়ারমেন্ট অর্থাৎ প্রয়োজন, অব্লিগেশন বা অব্লিগেটরি। আর আরেকটা হচ্ছে ইনসিস্ট, ইনসিস্ট মানে হচ্ছে কি করা, জিদ করা, ইনসিস্ট, ইনসিস্ট, ইনসিস্ট মানে হচ্ছে জিদ করা, ইনসিস্ট। আরেকটা হচ্ছে মুভ, দেখো মুভ অত নড়াচড়া করা, চলাফেরা করা। তারপর হচ্ছে আক্স, যেগুলো তোমার প্রয়োজন। আর হচ্ছে আর্জ, আর্জ, আর্জ মানে হচ্ছে চালনা করা। অল্প কয়টা, এখান থেকে তুমি যদি এই কয়টা মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি 2 মার্ক সহজে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য পেয়ে যাবা সহজে। আর কিছু না পারলেও এখানে 2টা মার্ক পাবা আজকের ক্লাস থেকে, আর জীবনে কিছু না পারলেও 2টা মার্ক পাবা, একটু মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, তো আরেকটা আমি লিখছি রিকোয়েস্ট, লিখছি কিনা, আচ্ছা রিকোয়েস্ট লিখছি আমি, প্রিফেয়ার, প্রিফার, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডাউট, রিগ্রেট, রিগ্রেট, ঠিক আছে। আরেকটা হচ্ছে উইশ, আর অব্লিগেটরি লেখাইছিলাম নি, অব্লিগেটরি বা অব্লিগেশন, তোমাদের যেটাই করো না কেন এটা নাউনটা হতে পারে, ভার্বটা হতে পারে, অ্যাডজেক্টিভটাও হতে পারে। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা লিখতে পারি এসেনশিয়াল, এসেনশিয়াল। আমরা আরেকটা লিখতে পারি ইম্পারেটিভ, মানে হচ্ছে বাধ্যতামূলক। ইম্পারেটিভ মানে কি, বাধ্যতামূলক। ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর দরকার নাই। আরেকটা লিখতে পারে ম্যান্ডেটরি, এটাও বাধ্যতামূলক। এই কয়টার পরে খেয়াল করো, এই কয়টার পরে পৃথিবীতে যদি এগুলোর পরে যদি কখনো দ্যাট বসে, দ্যাট, তাইলে সেটাই কি হয়ে যাবে, সাবজাংটিভ ওয়ার্ড হয়ে যাবে। যেমন কমান্ড দ্যাট, নেসেসিটি দ্যাট, প্রপোজাল দ্যাট, রিকোয়েস্টেড দ্যাট অথবা রিকোয়েস্ট দ্যাট, অ্যাডভাইস দ্যাট, ডিমান্ড দ্যাট, সাজেস্টেড দ্যাট, রিকোয়ারমেন্ট দ্যাট অথবা রিকোয়ার্ড দ্যাট, সাজেস্ট দ্যাট, অ্যাডভাইস দ্যাট, ইনসিস্ট দ্যাট, মুভ দ্যাট, আস্ক দ্যাট, আস্ক দ্যাট, প্রিপেয়ার দ্যাট, ডাউট দ্যাট, রিগ্রেট দ্যাট, এসেনশিয়াল দ্যাট, উইশ দ্যাট, অব্লিগেটরি অথবা অব্লিগেশন দ্যাট, ইম্পারেটিভ দ্যাট, ইম্পর্ট্যান্ট দ্যাট, ম্যান্ডেটরি দ্যাট। এগুলোর পরে যদি কখনো দ্যাট বসে তাহলে এর আগেরটা কি ছিল, সাজেস্ট, সাজেস্টেড, খেয়াল করছো। এগুলোর পরে সব সময় কি হবে, সাবজেক্টের পরে, এগুলোর পরে সাবজেক্টের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হবে, সব সময় ভার্বের V1 হবে, সব সময় ভার্বের বেস ফর্ম হবে, সব সময় ভার্বের V1 হবে। এরপরে আর এগুলা নিয়ে আলোচনা করার কিছুই থাকে না, বুঝছো কি না।
একজন আমাকে প্রশ্ন করছে যে স্যার ম্যান্ডেটরি মানে কি? ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক। এই অব্লিগেটরি, ম্যান্ডেটরি এগুলোর অর্থ হচ্ছে বাধ্যতামূলক, আরেকটা হচ্ছে ইম্পারেটিভ, এগুলোর অর্থ হচ্ছে বাধ্যতামূলক। এগুলোর অর্থ তোমরা অর্থগুলো লিখে নিবা, যদি কোনো অর্থ না বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবা। এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয়, ঠিক আছে? হ্যাঁ, তোমরা এগুলোর যদি অর্থ না বুঝো আমাকে বলে দিবে, আমি অর্থ বলে দিবে। এই কয়টা একটু ভালো করে মাথায় ঢুকাই দাও। পৃথিবীতে তো অনেক মেয়েদের ফোন নাম্বার ছেলেরা মুখস্থ করে ফেলো, স্কুল কলেজে গেলে সাথে সাথে একটু দেখি ফোন নাম্বারটা দেখেই মুখস্থ করে ফেলো। আর এইটুকু কি মুখস্থ করতে পারবা না? কারণ এটা তোমার জীবনটাকে পরিবর্তন করে দিবে। তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে এইখান থেকে 2টা মার্ক সহজে ক্যারি করে ফেলতে পারবা। তাইলে কি এটা মুখস্থ করা যায় না? অবশ্যই যায়। কমান্ড, নেসেসিটি, প্রপোজ, প্রপোজাল এগুলো সবগুলো একই একই ক্যাটাগরি। যেমন প্রপোজাল আছে, প্রপোজ আছে, প্রপোজড। তো আমি 3টা লিখি নাই, জাস্ট প্রপোজ জাতীয় তুমি কিছু দেখলেই বুঝবা ও আচ্ছা এটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, যদি তারপরে দ্যাট থাকে। যদি তারপরে দ্যাট থাকে তাহলে সেটা কি সাবজাংটিভ ওয়ার্ড। যেমন আস্ক দ্যাট, আস্ক দ্যাট, এগুলোর পরে তোমরা কি লিখবা? অবশ্যই আচ্ছা রিকমেন্ডেশন লিখছিলাম নি? আচ্ছা রিকমেন্ডেশন লিখি নাই, হ্যাঁ আচ্ছা আমি একটু রিকমেন্ডেশনটা একটু লিখে দেই। রিকমেন্ডেশন, আরেকটা শব্দ আছে রিকমেন্ডেশনটা একটু লিখে দেই। আরো একটা আছে রিকমেন্ডেশন, রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন মানে হচ্ছে সুপারিশ অথবা রিকমেন্ডেড, রিকমেন্ডেশন এগুলো হচ্ছে সুপারিশ। আচ্ছা আমাকে একজন প্রশ্ন করছে যে স্যার ইনসিস্ট অর্থ কি? ইনসিস্ট শব্দের অর্থ হচ্ছে জিদ করা, জিদ করা মানে জোর করা আর কি। ইনসিস্ট, ইনসিস্ট শব্দের অর্থ হচ্ছে জোর করা অথবা জিদ করা, জোর করা, জোর করা অথবা জিদ করা, ঠিক আছে? ঠিক আছে, ইনসিস্ট অর্থ কি? জোর করা অথবা জিদ করা। আর্টস অর্থ চালনা করা, আর্টস অর্থ কি? চালনা করা মানে চালানো আর কি, চালনা করা, কোনো কিছুকে চালানো, চালনা করা, ঠিক আছে? আর প্রিফার অর্থ কি? পছন্দ করা, প্রিফার অর্থ কি? পছন্দ করা, পছন্দ করা। আশা করি এগুলো বুঝবা তোমরা। আচ্ছা কারা কারা ক্লাসটি শেয়ার করো নাই এখনো, একটু কষ্ট করে আমাকে একটু হাত তোলো তো। কারা কারা এখনো ক্লাসটি শেয়ার করো না, একটু কষ্ট করে হাত তোলো। কারা কারা ক্লাসটি কারা কারা ক্লাসটি শেয়ার করো নাই, কষ্ট করে একটু হাত তোলো। আমি তাদেরকে একটু কষ্ট করে দেখতে চাই কারা কারা ক্লাসটি এখনো শেয়ার করো নাই, একটু কষ্ট করে। আমি এগুলো লিখে দিয়েছি, এইবার আমরা কাজ করব। সাবজেক্টিভ সময়টা বেশি লাগবে না, এই জন্য আমি স্যারে তোমাদের পোষানোর জন্য, তোমরা কষ্ট করে ক্লাস করতেছো যে স্যার আমরা কষ্ট করে ক্লাস করতেছি সকালবেলা ঘুম থেকে উঠে, এই জন্য স্যারে একটা টপিক না 2টা টপিক আজকে নিয়েছি। কি কি? একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে রিডান্ডেন্সি। এই দুইটা, রিডান্ডেন্সি থেকে তো মানে গুলি মিস হবে, ওই রিডান্ডেন্সি থেকে আসা প্রশ্ন কোনো মিস হবে না, ঠিক আছে? এই জন্য আমি তোমাদেরকে চেষ্টা করছি যেন তোমাদের লস না হয়, তোমরা যেন আজকে ক্লাসটি যেন মানে লাভ করতে পারো, আমি সবসময় ওই চিন্তা ভাবনাই করে রাখছি। তো তোমরা অনেকে শেয়ার করো নাই, যারা এখনো ক্লাসে শেয়ার করো নাই কষ্ট করে একটু ক্লাসে শেয়ার করে দাও। আর যারা শেয়ার করো নাই, ঠিক আছে, যারা শেয়ার করো নাই তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও। আচ্ছা এবার আমরা শুরু করি। এইবার সাবজেক্টিভটাকে এইবার আমরা এই শব্দগুলো আশা করি তোমরা পড়ে ফেলছো, খাতায় লেখা হয়ে গেছে। এইবার আমরা একটু প্র্যাকটিস করি এটা পরীক্ষাতে কিভাবে আসে। আমরা বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এইবার দেখো আমি প্রথমে লিখি, প্রথমে লিখবো সাবজেক্ট। কি লিখবো? সাবজেক্ট। প্রথমে আমরা কি লিখবো? সাবজেক্ট। কি লিখবো? সাবজেক্ট। তারপরে এবার লিখবো আমরা সাবজেক্টিভ যে ওয়ার্ডগুলো। আচ্ছা আমরা সহজে যদি এত কষ্ট না করে আমরা সহজে SW দিয়ে লিখি, সাবজেক্টিভ ওয়ার্ড প্লাস দ্যাট, প্লাস একটা সাবজেক্ট বসবে, তারপরে প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন যেটা আমাদের খুশি সেটা লিখতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে সাবজেক্ট ঠিকই বসবে, সাবজেক্টিভ ওয়ার্ড ঠিকই বসবে, দ্যাট ঠিকই বসবে, তারপরে সাবজেক্টের পরে যদি সেটা নেগেটিভ হয়
যদি সেটা নেগেটিভ হয় তাহলে আমরা জাস্ট নট লিখবো, নট প্লাস ভার্বের বেস ফর্ম লিখবো, তারপর অবজেক্ট লিখবো। এখানের মধ্যে কি কি লেখা যাবে না, কি কি লেখা যাবে না আমি তোমাদেরকে একটু বলে দেই। আমরা সূত্রটা লিখতেছি, নিয়মটা লিখতেছি, কি কি লেখা যাবে না। যেমন এই সাবজেক্টিভ ওয়ার্ডের বেলায় সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কখনোই কখনো কখনো মোডাল অক্সিলারি ভার্ব লেখা যাবে না। মোডাল অক্সিলারি লেখা যাবে না, একটু আগে বলে দিছি, কখনো মোডাল অক্সিলারি ভার্ব লেখা যাবে না। 2 নম্বরে আমরা এবার একটু আসি। এম ইজ আর থাকলে এম ইজ আর যদি তোমার লিখতে ইচ্ছে করে তাহলে সেই ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ আর, এগুলোর জন্য তোমাকে শুধু বি লিখতে হবে। কি লিখতে হবে? বি। এগুলোর জন্য কি হবে? বি হবে, অর্থাৎ বি ভার্বটা শুধু হবে। এটা হলো ভার্বের বেস ফর্ম। এই বেস ফর্মটা হবে এম ইজ আর ওয়াজ আর এর জন্য শুধু কি হবে? বি হবে। ঠিক আছে, এই গেল একটা নিয়ম। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে আবার লিখে দেই। আর দ্যাটের পরে দ্যাট প্লাস সাবজেক্টের পরে অলওয়েজ V1 হবে, মানে বেস ফর্ম হবে আর কি। এইটুকু পর্যন্ত আমি তোমাদেরকে বলে দিলাম। কি বললাম? যে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে শুধুমাত্র বি হবে, এবং দ্যাট, এই যে দ্যাট মানে কোন দ্যাট? এই যে এই দ্যাট, এটার পরে সাবজেক্ট, এই তো সাবজেক্ট, এরপরে অলওয়েজ মানে সব সময়, এরপরে ভার্বের অলওয়েজ লেখার দরকার নাই, এরপরে V1 হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে সব সময়। ঠিক আছে, আরেকটা বলি দেই, ডোন্ট, ডিডন্ট, ডাজন্ট না হয়ে শুধু কি হবে? নট হবে। কি হবে? নট হবে। তুমি মনে করবা ডোন্ট হবে, ডাজন্ট হবে, ডিডন্ট হবে, এগুলো না হয়ে শুধু কি হবে? নট হবে। এটুকু পর্যন্ত যদি তুমি মাথায় ভালো মতো গেঁথে রাখতে পারো তাহলে সাবজেক্টিভ ওয়ার্ড। এইবার আমরা বিগত বোর্ড প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করব। বিগত বোর্ডে এখান থেকে প্রশ্ন কেমন এসেছে এবার একটু দেখব। এইবার আমরা শুরু করে দেই। এইবার আমরা, তোমরা কি এইটুকু পর্যন্ত স্ক্রিনশট করছো অথবা লিখে রাখছো? এই তো শেষ, আর কিছু দরকার নাই। সাবজেক্টিভ ওয়ার্ড মানে একটু আগে যে শব্দগুলো লিখে দিয়েছে সেগুলো, তারপরে দ্যাট থাকলে সেটা সাবজেক্টিভ ওয়ার্ড হবে। শেষ কথা, শেষ, লেখা শেষ তোমাদের। আমি তো সরে গেছি, আমার জন্য দেখা যাচ্ছে না কেন? এই যে স্ক্রিনশট করে রাখো অথবা তোমরা লিখে রাখো, আমি তো সরে গেছি। আচ্ছা ঠিক আছে, শেষ। আর যারা এখনো এই পেজটির মধ্যে ফলো দিয়ে রাখো নাই অথবা লাইক দাও নাই, তোমরা অবশ্যই পেজটিকে ফলো বা লাইক করে রাখবা। কারণ এটা করে যদি তুমি না রাখো তাহলে পরবর্তী আমরা যে এখন থেকে ধারাবাহিক যে সিরিজ ক্লাসগুলো নিতে চেষ্টা করব সেই ক্লাসগুলো তোমরা করতে পারবা না, কারণ তোমরা নোটিফিকেশন পাবা না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার, আমি কি মুছে ফেলবো? আমি কি এগুলো মুছে ফেলবো? একটু কষ্ট করে বলো, আমি কি এগুলো মুছে ফেলবো? এইবার আমি বিগত সালের বোর্ড প্রশ্ন আমি বোর্ড ধরে 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 করাবো। প্রথমটা আমি করাবো চট্টগ্রাম বোর্ড, সরি চট্টগ্রাম অর্থাৎ চিটং ইউনিভার্সিটির একটা প্রশ্ন করাবো, আস্তে আস্তে ধরে ধরে করাবো। ঠিক আছে, আমি কি মুছে ফেলবো? একটু কমেন্ট করো, আমি কি মুছে ফেলবো? তোমরা কমেন্ট করো, কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতেছি না কমেন্টগুলো আমার কাছে আসতেছে না কেন। আচ্ছা ঠিক আছে, জি স্যার, আচ্ছা ওকে, আমি এগুলো মুছে ফেললাম। কি কি লিখতে হবে এগুলো এখন তোমার খাতায় আছে, কি কি হবে এগুলো তোমার খাতায় আছে। আচ্ছা এইবার আমি
প্রশ্নগুলো দিয়ে শুরু করি। যেমন প্রথম একটা প্রশ্ন আমি নোট করেছি, চিটং ইউনিভার্সিটি থেকে একটা প্রশ্ন এসেছিল। আচ্ছা আমি 1 2 3 এভাবে লিখি, দ্য ইউনিভার্সিটি। আরেকটা কথা তোমরা একটু খেয়াল করবা, বানানের মধ্যে কারেকশনে তোমাদের এটা আসে, কারেকশনের মধ্যে এটা আসে, কারেকশনের বেলা এটা আসে যে কোনটা সঠিক, এইটা দিবে ইউনিভার্সিটি, ঠিক আছে। এখন এই যে ভার্সিটির মধ্যে কিন্তু তুমি আবার এই যে ভার্সিটি, এটা কিন্তু আবার ভার্সিটি সঠিক না। ইউনিভার্সিটির বেলা এখানে আনতে পারবা, অর্থাৎ ভির পরে এখানে আনতে পারবা, কিন্তু ভার্সিটির বেলা এখানে আসবে, ভার্সিটি, ঠিক আছে, খেয়াল রাখতে হবে এটা সঠিক। দেখো ইউনিভার্সিটির বেলা তুমি এখানে আনতে পারবা, লিখতে পারবা, কিন্তু ভার্সিটির বেলা তোমাকে এখানে কি আনতে হবে, আনতে হবে, এটা খেয়াল করতে হবে তোমাকে। এই জিনিসটা তোমরা ভুল করে ফেলো, এটা কারেকশনে আসে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কারেকশনে এই প্রশ্নটা আসে যে ইউনিভার্সিটি, ভার্সিটি এবং ভার্সিটির মধ্যে পার্থক্যটা তোমাদের মধ্যে আসে। আবার অনেক ক্ষেত্রে এটাও আসে ভার্সিটি, কোন তুমি কিন্তু পেছায় যাইবা, কিন্তু দেখো ভার্সিটি আবার আসে ভার্সিটি, এটা আসে যে কোনটা সঠিক, তুমি কিন্তু পেছায় গোছায় যাইবা, বিপদে পড়ে যাইবা। খেয়াল করো আগে এখানে কোনটা সঠিক, ভার্সিটি নাকি ভার্সিটি নাকি ভার্সিটি নাকি ভার্সিটি, কোনটা সঠিক কমেন্ট করো। এখানে কোনটা সঠিক কমেন্ট করো, আমি তো লিখিয়ে দিয়েছি তাই না। আচ্ছা অনেকে বলছে এসডব্লিউ মানে হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। আচ্ছা এটুকু বুঝে গেছে, হ্যাঁ এই তো বুঝছো তোমরা, এটুকু অনেকেই বুঝে গেছো, কোনটা সঠিক এটা বুঝে গেছো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছো, এটা গেল। এবার দেখো ইউনিভার্সিটি রিকোয়ার দ্যাট, একটু আগে স্যার রিকোয়ার পড়াইছি নি, এম বলবা যে স্যার পড়াইছেন। রিকোয়ার্স, একটা অ্যাডস দিয়ে দিলাম, রিকোয়ার্স দ্যাট। এইবার দেখো তারপরে আমি লিখলাম অল দ্য স্টুডেন্টস, এরপরে শূন্যস্থান দিস, কি লেখা আছে, কোর্স, শেষ। এইবার প্রথম প্রশ্নতে মনে করো এতে লেখা আছে, আমাদের সঠিক উত্তর কি হবে, টুক হবে। আমাদের বিতে লেখা আছে টেক হবে, নাকি আমাদের সিতে লেখা আছে টেক্স হবে, নাকি আমাদের এই যে ডিতে লেখা আছে কি হবে, শুড টেক হবে। তা আমরা জানি এই উত্তরটা লিখো, এটার উত্তরটা লিখো। দ্য ইউনিভার্সিটি, এটা সিইউতে এসেছিল, চিটাগং ইউনিভার্সিটিতে এসেছিল। দেখো কেমন প্রশ্ন আসে, আমরা জাস্ট প্রশ্ন অ্যানালাইজ করব, এগুলোকে আলোচনা করব, খুঁটিনাটি কি কি বিষয় আছে সবগুলো দেখব, ঠিক আছে। তো দেখো দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স দ্যাট অল দ্য স্টুডেন্টস ড্যাশ দিস কোর্স, এখানে কি লিখবা, টুক লিখবা, টেক লিখবা, টেক্স, অনেকে আবার আমার এটারে এন মনে করে বসে থাকে, টেক্স, শুড টেক, কোনটা হবে, ওরে খাইছে দেখছো, এত খুশি আমি কেন, কারণ দেখছে এরা সব বুঝে গেছে, এরা জানে স্যার আপনি পড়াইছেন রিকোয়ার্স দ্যাট অথবা রিকোয়ার অথবা রিকোয়ার্ড, যেটাই হোক না কেন, রিকোয়ার্ড তো তাই না, রিকোয়ার্ড দ্যাট অথবা রিকোয়ার্স দ্যাট। এখানে রিকোয়ার্স কেন হলো, এটা থার্ড পারসন হওয়ার কারণে রিকোয়ার্স হলো, স্যার রিকোয়ার্স দ্যাট, তারপরে একটা সাবজেক্ট, এই তো একটা সাবজেক্ট, তারপরে যে ভার্বটা হবে সেই ভার্বের বেস ফর্ম হবে, আপনি বলে দিয়েছেন একটু আগে। তাহলে স্যার আমরা টুক তো হবে না, কেন হবে না, কারণ স্যার এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এটাও হলো না। স্যার এই যে টেক্সট হলো না, কেন হলো না, স্যার এখানে প্রেজেন্টের কোনো খানা নাই, যা হবে শুধু বেস হবে, তাহলে এটাও হলো না। স্যার শুড, আপনি তো বলছেন একটু আগে অক্সিলারি ভার্বের কোনো খানা নাই, তার মানে অক্সিলারি ভার্ব বলতে মোডাল অক্সিলারি ভার্ব এবং যেগুলো হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়াজ সেগুলোরও কোনো খানা নাই, তাহলে এখানে কি হবে, শুড টেকো বাদ, শুধু কি হবে ভার্বের বেস ফর্ম। কারা কারা লিখছো এটা, কারা কারা লিখছো একটু হাত তোলো, হ্যাঁ অনেকেই ধন্যবাদ, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা আরো ক্লিয়ার হয়ে যাবা, এইবার আরো ক্লিয়ার হয়ে যাবা। আমি এটা মুছে ফেলি, আমি আরেকটা প্রশ্ন দেই, এই প্রশ্নটা আমি দিব ইসলামিক ইউনিভার্সিটি থেকে, এই প্রশ্নটা এসেছিল, আমি একটু লিখে দেই, তোমরা এবার আনসার দিবা।
এটা দ্বিতীয় প্রশ্ন। মাই ডক্টর সাজেস্টেড, এইবার দ্যাট দেওয়া নাই, সাম এক্সারসাইজ, এটা হচ্ছে আইইউ মানে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে এসেছিল, ঠিক আছে। এ নাম্বারে আছে দ্যাট আই গট, বি নাম্বারে লেখা আছে দ্যাট আই গেটস, সি নাম্বারে লেখা আছে দ্যাট আই গেট, ডি নাম্বারে লেখা আছে দ্যাট মি গেট। এখন তুমি কোনটা বসাবা? ওই ছেলেরা কোনটা বসাবা? মাই ডক্টর সাজেস্টেড, এখন স্যার দ্যাট তো নাই, ওরে দ্যাট অপশনে থাকবে। এটাই তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন। দ্যাট কি অপশনে এখানে উপরে থাকবে না অনেক ক্ষেত্রে, কিন্তু প্রশ্নের মধ্যে এমসিকিউর বেলা সেটা থাকবে। তাহলে তুমি এখানে কোনটা বসাবা? মাই ডক্টর সাজেস্টেড দ্যাট আই গট হবে, বলবা যে স্যার আই গট হবে, কি হবে? সাজেস্টেড হবে, সাজেস্টেড। এখন অনেকে বলবে স্যার গট হবে, কেন স্যার এখানে তো ভার্বের B2 অর্থাৎ পাস্ট ফর্মে আছে, সাজেস্টেড আছে, তাহলে আমরা কি বসাবো দ্যাটের পরে? স্যার আই গট লিখবো, অনেকে বলবে। তাইলে অনেক যারা জানবেন, এখন আজকে তোমরা জেনে গেছো স্যার দ্যাটের পরে সাজেস্টেড, এটার পরে যদি দ্যাট থাকে তারপরে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে স্যার অনেকে জেনে গেছে যে স্যার এই তো দ্যাট, সাজেস্টেড দ্যাট, তারপর স্যার এই তো সাবজেক্ট, তারপর এই তো ভার্বের বেস ফর্ম, তাহলে এটাই সঠিক। এটা কেন সঠিক না? দেখুন স্যার এখানে প্রেজেন্ট ফর্ম আছে, আর আই এর সাথে কখনো প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গেটস বসে না। আই এর সাথে এটা বসে ঠিক আছে, কিন্তু সাবজেক্টিভের বেলা এটা হলো না, এটাও হলো না। দেখো অবজেক্টের পরে কখনো ভার্বের বেস ফর্ম বসে না, অবজেক্টের পরে, তাহলে এখানে বসেছে, তাহলে এটাও বাদ। তাহলে শুধুমাত্র দ্যাট আই গেট। এই বুঝছো কিনা? সবাই কি বুঝছো? বেস ফর্ম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা মোটামুটি কি বুঝছো? বুঝে গেছো নি? আচ্ছা বুঝে গেলে আমি আর 2-3টা করাই আমরা রিডান্ডেন্সিতে চলে যাচ্ছি। বলছি স্যারে আজকে যেহেতু একটা ক্লাস মানে সাবজেক্টিভ যখন নিতে আসি, তখন মনে মনে ভাবলাম যে বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করে যে স্যারে আজকে ক্লাস নিবে, যদি না পোষাই দেয় তো আমার ফ্রি ক্লাস হোক আর ওই যে সরাসরি পেইড কোর্স হোক, যেটাই হোক, স্যারে 1 ঘন্টার নিচে কখনো ক্লাস নিতে পারি না। এটা স্যারের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অনেকে 45 মিনিটও ক্লাস নেয়, তো এটা তাদের ইচ্ছা, যার যার ব্যক্তিগত ইচ্ছা। তো এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে তোমরা সবাই একটা স্বপ্ন লালন করে আসছো, ইনশাল্লাহ আগে দেখো স্যারের ক্লাসগুলো বুঝো কিনা, আমরা ধারাবাহিকভাবে কিছু ক্লাস নিয়ে নেই। আর যেহেতু আমাদের 2টা ক্লাস, আজকে 2টা, এটা আলাদা আলাদা ক্লাস, কিন্তু লেকচারের মধ্যে আলাদা আলাদা ক্লাস, যে আমাদের 41টা রিটেন পার্ট সহ 41টা যে ব্যাকরণ অর্থাৎ গ্রামাটিক্যাল টপিক নিয়ে আমি তোমাদের সাথে ক্লাস নিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। এর বাইরে আর আসে না, যেগুলো থেকে যাচাই বাছাই করে সেগুলো থেকে আজকে আমরা 2টা টপিক নিয়ে আজকের ক্লাসটিতে হাজির হয়েছি। তো যেহেতু তোমরা অনেকে পোষাবে না যে স্যার মাত্র 2টা আনসারের জন্য আমরা এতক্ষণ ক্লাস দেখলাম, সেই জন্য আমি রিডান্ডেন্সিটাও তোমাদের জন্য সহজ করে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন বুঝছে, অনেকে এখন বুঝছে। আচ্ছা এইবার আমরা আবার চিটং ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন, দেখো চিটং ইউনিভার্সিটির প্রশ্নটা অনেকটাই সহজ আসে। তোমরা যারা বলছিলাম তোমাদের এখান থেকে কেউ না কেউ, এই যে 121 জন দেখে, কেউ না কেউ, আমি বললাম আজকে একটা কথা বলে দিলাম, বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, চিটং ইউনিভার্সিটিতে হোক, যেখানে হোক, এরা সুযোগ পেয়ে যাবে। আমি আজকে একটা কথা বলে দিলাম, এরা সুযোগ পাবেই পাবে, গুলি মিস হবে, এদের সুযোগ মিস হবে না। আমি আজকে একটা কথা বললাম যে আজকে যারা যারা এখানে ক্লাসটি দেখতেছে, তোমরা সবাই ইনশাল্লাহ শুধু আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো আর ইনশাল্লাহ পড়তে থাকো, যত প্রয়োজন লাগে সব আমি দেখাই দিব, ঠিক আছে? এখান থেকে সুযোগ পেয়ে যাবা। আমি আজকে একটা কথা বলছি, এখানে তুমি সুযোগ পেয়ে যাবা। তোমার যদি আত্মবিশ্বাস থাকে এবং তোমার যদি সৎ চিন্তা ভাবনা থাকে, তুমি সুযোগ পেয়ে যাবা, ঠিক আছে? তো আমি আরেকটা দেই যে এগুলো একই স্টাইলের আসে, সবগুলো দা ডাক্তার দিয়ে আসে। যেমন আই সাজেস্ট,
আই সাজেস্ট দ্যাট, এবার হি টু দ্য ডাক্তার, আই সাজেস্ট দ্যাট হি টু দ্য ডক্টর। এখানের মধ্যে আমি আরেকবার একটু লিখি দিই, আরেকটা গোজ, বি নাম্বারে হচ্ছে টু গো, শুড গো, শুধু গো। এখন তুমি একটু খেয়াল করো, আই সাজেস্ট দ্যাট হির পরে তো তুমি চোখ বন্ধ করে বলবো ও খাইছে, হির পরে তো স্যার গোজ, কারণ হি হলো থার্ড পারসন, তারপরে ভার্বের শেষে এস বাই এস গোজ হবে, ঠিক আছে। এখন সাবজাংটিভের বেলায় একটু ভেজালটা লেগে যায়, কেন? কারণ সাজেস্টেড দ্যাট, ওই যে সাজেস্টেড কথাটা আছে একটু আগে, আমি যে কয়েকটা শব্দ তোমাদেরকে দিছি প্রয়োজনে মুখস্থ করে ফেলবা, কিভাবে মুখস্থ করবা সেটা তোমাদের ব্যাপার। তবে একটা টেকনিক আমাকে আমার টিচার শিখিয়ে দিয়েছেন, যে রূপা ভেরি, হ্যাঁ রূপা, এরকম একটা টেকনিক শিখেছে, আমার মাথায় মনে আসে না, তবে সেগুলো দিয়ে সবগুলোই মুখস্থ করা যায়, তবে আমি জানলে তোমাদেরকে জানিয়ে দিব। তো দেখো গোজ, টু গো, শুড গো, গো কোনটা হবে? অনেকে বলতেছে স্যার লেখার আগে আনসার দেয়, কিভাবে আনসার দেয়? অনেকে, কারণ যাদের নেটটা ফাস্ট আছে, নেট ক্লিয়ার অনেক বেশি, তারা অনেক আগে ক্লাসটি দেখতে পায়, সাথে সাথে ক্লাসটি দেখতে পায়। আবার অনেকে নেট একটু স্লো, তাদের ক্লাসটা আস্তে আস্তে আসে। যারা একেবারে শুরুতেই ক্লাসের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে জয়েন পেয়ে গেছে, তারা খুব দ্রুত গতিতে ক্লাসটা দেখতে পায়। এটা নেটওয়ার্ক জনিত কারণে অনেকের একটু শেষে আসে, অনেকের একদম শুরুতে আসে, এই জন্য অনেকের কি সাথে সাথে আর জানে। আর এরা জানে, যেমন গো নিয়ে আলোচনা করতেছি, থাক পরেরটা গো নিয়ে, এটাও যেন গো নিয়ে, তাহলে তারা বুঝে গেছে, তারপরে বেস ফর্ম হিসেবে তারা চোখ বন্ধ করে আন্দাজে ডিল মারছে আর কি, গো, বুঝছো? আচ্ছা বুঝে গেছো, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাসটি শেয়ার করো। আচ্ছা আমি আর এখান থেকে আর একটা দেখাবো, তারপরে আমরা রিডান্ডেন্সিতে চলে যাব। আচ্ছা বেশি লাগে না, দ্য বস, একটু আগে পড়াইছিলাম, প্রিপেয়ার্স, অত পছন্দ করা, ওই যে বললাম না, দ্যাট হি উইথ ইজ ক্লায়েন্টস পার্সোনালি। শেষ আজকের মতো রিডান্ডেন্সিটা, সরি এই যে সাবজাংটিভটা শেষ, এরপরে আমরা রিডান্ডেন্সিটা নিয়ে আলোচনা করব। এখন কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা আটকিবে, এই যে দেখো আটকে গেছে, কে রে? অ্যালেক্স তানবীর আটকে গেছে, তানা আটকে গেছে, জাহিদ হাসান জিশান আটকে গেছে, জিয়াস জুবাইর আটকে গেছে, জাহিদ হাসান আটকে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ এখন আটকে গেছে, কেন আটকে গেছে? কারণ এটা মনে করছে যে স্যার স্পিক, এটা তো পারবেন বেস ফর্ম, আপনি কোন জায়গায়, এটা তো দিতেই হবে। আমি কিন্তু চালাকি করে আর ওইটা দেই নেই। এখন তুমি খুঁজে পাচ্ছ যে বেস ফর্ম খুঁজে পাচ্ছি না, তাইলে একটাও না, তাহলে কি হবে? শুধু নান হবে। দেখছো পোলাপান কি চালাকের চালাক, আমি উত্তর লেখার আগে, প্রশ্ন লেখার আগে সবাই জেনে গেছে, শুধু স্পিক স্পিক লিখে যায়, বুঝছো? নাজমুল হাসান স্পিক্স কেন দিচ্ছ?
দেখছো? আচ্ছা যাই হোক, মোটামুটি তো তোমরা বুঝে গেছো যে সব বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে গেছে, সবাই চান্স পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেছি। এইবার স্যারে মোটামুটি এটা বাদ, এটার খেলা শেষ। আচ্ছা আরেকটা দেই, আরেকটা দেই, আরেকটা দিব, আরেকটা কি দিব, সমস্যা নাই। আজকে তোমরা 1.5 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ ক্লাস করতে ইচ্ছা আমি ক্লাস করাবো। আরেকটা কি দিব? আরেকটা দেই, হ্যাঁ আচ্ছা আরেকটা দেই। উই উই আর্টস, এই যে আর্টস অর্থ কি চালনা করা বললাম না, আর্টস দ্যাট দা নটি বয়, নটি মানে দুষ্ট আর কি, নটি বয়। আরেকটা দেই, হ্যাঁ লেখো লেখো, উত্তর লেখো, দেখি তোমরা পারো কিনা। লিখো লিখো লিখো। আমাদের জাহিদ হাসান জিসান লিখছে লেফট। দেখছো? 128টা এখনো শেয়ার হয় নাই, তোমরা একটু শেয়ার করো, বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দাও। তার মানে সবাই বুঝছে এটা লিভ হবে। আচ্ছা যাক, গোটা মোটামুটি শেষ। যাক কারেন্ট চলে এসেছে, ভালো হয়েছে। আচ্ছা আর একটা শেষ, আমি একটা একটা করে কেন তোমাদেরকে বারবার প্র্যাকটিস করাই, কারণ তোমাদের মূলত এগুলো প্র্যাকটিসের বিষয়, বারবার পড়াইলে তোমাদের এগুলো মাথায় ধরবে, না হলে 5-6 দিন পরে তুমি ভুলে যাইবা। এই জন্য আমি একটু ব্যতিক্রম টিচার হতে চাই। ব্যতিক্রম মানে কি, ওই যে একবার পড়াই দিছি তোমরা বুঝলে বুঝলে না বুঝলে না বুঝলে, সেরকম না, আমি বারবার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই। যেমন ইট ইজ ইম্পর্ট্যান্ট, তো ইম্পর্ট্যান্ট তো আমি তোমাদেরকে লিখিয়েছিলাম না, ইম্পর্ট্যান্ট দ্যাট হি, আচ্ছা আমি এখানে সরাসরি, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, হি হি শূন্যস্থান courteous about COVID-19। তো দেখো, it is important that he dash cautious about COVID-19। তো এটা গুরুত্বপূর্ণ যে সে যেন কোভিড-19 সম্পর্কে সচেতন হয়, সে যেন সচেতন হয় কি সম্পর্কে, কোভিড-19 সম্পর্কে। এবার আমি লিখব ইজ, বি নাম্বারে এম, সি নাম্বারে বি, ডি নাম্বারে বিন। কোনটা হবে? কোনটা হবে? আচ্ছা এরাও জানে গেছে, এরা জানে যে তার উপরে লিখলে আমরা জাতি দেখতে পারি না। আচ্ছা এই জাতিকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এইবার দেখাই দিলাম তোমাদেরকে, ইচ্ছা মতো দেখাও। এরা জানে ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট, তার মানে ইম্পর্ট্যান্ট। এই যে দেখো ইম্পর্ট্যান্ট দ্যাট, এটা সাবজেক্টিভ, তারপরে সাবজেক্টের পরে সব সময় আমরা জানি বেস ফর্ম হয়, তাহলে ইএম ইজ আর এগুলো অক্সিলারি ভার্ব, এগুলোর বেস ফর্ম হচ্ছে শুধুমাত্র বি, তাহলে আমাদের এখানে কি হবে, হিবি। এখন অনেকের কাছে মনে হবে কি রে হিবি, হিবি কি, ও মা গো সারা জীবন জানছি হির পরে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে এম ইজ আর হয়। তোমরা কিন্তু বেশিরভাগ চোখ বন্ধ করে, আচ্ছা এতদিন তোমরা এটা না জানলে তোমরা সবাই কি করতে একটু সেটা আমাকে বলো। এটা যদি না জানতা, সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পরে যে এই কাজগুলো হয় এটা যদি না জানতা, তাহলে তোমরা কি করতা,
সত্য কথা বলবা, একদম বুকে হাত দিয়ে। তোমরা কোনটা দাগাইতা? এটা দাগাইতা না? একটু মনোযোগ দিয়ে বলো, এটা দাগাইতা না? যদি আজকে সাবজেক্টিভ ওয়ার্ডের পরে হির পরে যে এটা হয়, এটা যে হয় না, এটা যদি না জানতা তাহলে তোমরা কি এই ইজ দাগাইতা না? সত্য কথা বলবা, কি দাগাইতা? এই দেখছো বেশিরভাগ ইজ লিখতো স্যার ভুল করতাম, ঠিক আছে। এই যে তোমরা যে এটা যে প্রকাশ করছো যে স্যার ভুল, ইজ দিতাম স্যার, ঠিক আছে। লায়লা কানিস প্রাথেমা, হ্যাঁ। জান্নাতুল ফেরদাউস লামিয়া, তারপরে জাহিদ হাসান বিন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ইজ লিখতাম। হানজালা ইজ লিখতো, ইজ লিখতাম। আচ্ছা যাই হোক, এইবার মোটামুটি আমাদের কাজ শেষ। এইবার তোমরা এবার একটু বুকে হাত দিয়ে বলো, সাবজেক্টিভ থেকে প্রশ্ন আসলে দিতে পারবা? আর আর আলোচনার দরকার নাই, শেষ। সকল আলোচনা শেষ। এবার রিডান্ডেন্সি নিয়ে আলোচনা করব। তার আগে আমাকে একটু কষ্ট করে বলো, সাবজেক্টিভ থেকে প্রশ্ন আসলে কি দিতে পারবা? একটু কষ্ট করে বুকে হাত দিয়ে বলো যে স্যার বুকে হাত দিয়ে বলছে ইনশাআল্লাহ আজ জীবনও ভুল হবে না, সাবজেক্টিভ থেকে প্রশ্ন আসলে আমরা চোখ বন্ধ করে দিতে পারবো। এবার একটু সবাই বুকে হাত দিয়ে বলো, ঠিক আছে? জি পারবো, ইনশাআল্লাহ পারবো স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের আলহামদুলিল্লাহ পারবো স্যার, ইনশাআল্লাহ পারবো স্যার। এনি সবসময় এরকম করবেই, এনি সবসময় এরকম করবে যে স্যার আমি অলরেডি লিখে ফেলছি। হুম, আচ্ছা ইনশাল্লাহ পারবো স্যার। আচ্ছা যদি পারো তাহলে, আচ্ছা তোমরা যারা এখনো পেজটি ফলো করো নাই ফলো করে রাখো। আমরা সামনে থেকে আগামীকালকে ক্লাস হবে, আগামীকালকে আমরা ক্লাস নিব তোমাদের সাথে ইনশাল্লাহ। আমরা আগামীকাল চেষ্টা করবো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট নিয়ে ক্লাস নেওয়ার, তাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি রিলেটেড প্রশ্নগুলো। আর শুক্রবারও ক্লাস হবে, টানা ক্লাস হবে, ঠিক আছে? টানা ক্লাস হবে, সবাই পেজটা ফলো করে রাখো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ পারবো। এইবার শেষ হয়ে গেল, এইবার আমরা একটু আসি রিডান্ডেন্সি। কি নিয়ে আলোচনা করব? রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি কেমন কেমন কঠিন কঠিন একটা ওয়ার্ড, রিডান্ডেন্সি, ঠিক আছে? এখন এটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে দ্বিতীয় টপিকটা। তো তোমরা সবাই দেখতে থাকো, আমরা এখন রিডান্ডেন্সি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো রিডান্ডেন্সি মানে হচ্ছে আমরা যেটাকে বাংলায় বলতে পারি বাহুল্য দোষ। কি বলতে পারি? বাহুল্য দোষ। বাংলা আমরা বাহুল্য দোষ বলি রিডান্ডেন্সিকে। তো এখন রিডান্ডেন্সি আমরা কোনটাকে বলবো, কোনটাকে আমাদের রিডান্ডেন্সি বলা হয়, তার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেই, দেখি তোমাদের কি অবস্থা। তার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেই, দেখি তোমাদের কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, তার আগে একটা প্রশ্ন দেই, দেখো এখানে কোথায় ভুল আগে দেখো তোমরা। The increase is strain most people still, এটা একটা বিসিএস এর প্রশ্ন। স্টিল prefer to travel। এখানে কোথায় ভুল আছে তোমাকে প্রশ্ন করতে হবে, এখানে কোথায় ভুল আছে। দেখি তোমরা এই প্রশ্নটা পারো কিনা, এখানে কোথায় ভুল আছে। এটা হচ্ছে ক নং প্রশ্ন, একটা সেন্টেন্স লিখে দিবে, জাস্ট আর কিছু বলবে না, বলবে এখানে ভুল কোথায় আছে,
তোমাকে অ্যারোগুলো কোথায় কোথায় এখানে ভুল আছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ডেসপাইট অফ দ্য ইনক্রিজ স্ট্রেঞ্জ ফেয়ার মোস্ট পিপল স্টিল প্রিফার টু ট্রাভেল। এবার তোমরা দেখো এখানে কোথায় ভুল আছে। অনেকে বলতেছে বি তে স্টিলে, এটাও তোমরা দেখবে একটু পরে সহজ হয়ে যাবা, এটা একটু পরে সহজ হয়ে যাবা। আচ্ছা বেশিরভাগ আন্দাজ সিতে বলতেছে। এইবার একটু দেখো কোথায় ভুল আছে। আমরা জানি ইনস্পাইট অফ হয়, ইনস্পাইট অফ হয় কিন্তু ডেসপাইটের পরে অফ হয় না, ডেসপাইটের পরে অফ হয় না, অর্থাৎ ডেসপাইটের অফ। দেখো এখানে প্রথমে আমাদের যে কোনো একটা ভুল আইডেন্টিফাই করতে হবে। এখন দেখো তো ডেসপাইট অফ আছে, আমরা জানি ইনস্পাইট অফ হয়, ডেসপাইটের পরে অফ হয় না, তাহলে দেখো এখানে ভুলটা আছে, এটা রিডান্ডেন্সি। অর্থাৎ কিছু কিছু জায়গায় যেটা প্রয়োজন নাই সেটা যদি তুমি দাও অতিরিক্ত হিসাবে দাও সেটাই রিডান্ডেন্সি। দেখো ডেসপাইটের পরে আমরা জানি পৃথিবীতে ডেসপাইটের পরে কখনোই অফ হয় না, এখানে ডেসপাইটের পরে অফ, তাহলে প্রথমটাই ভুল, তাহলে এটাই ভুল। তাহলে তুমি এমসিকিউ দাগাইবা কিভাবে? এটা যদি 5 নম্বরে প্রশ্ন আসে, 5 নম্বরে প্রশ্নের মধ্যে তো ক খ গ এবং গ এরকম থাকবে, তোমাকে তো আলাদা করে একটা তোমাকে প্রেফার দিয়ে দেওয়া হবে যেখানে তুমি এমসিকিউ গুলো দাগাবা। যেমন এখানের মধ্যে কটা ভুল, তুমি এখানে কটা ফিল আপ করে দিবা। এই তো শেষ, আর কিছু জানার দরকার নাই, শেষ, কাহিনী শেষ। একজন বলতেছে স্যার আমি বুঝতে পারি না। বুঝার দরকার না, আমি কি এখনো বুঝাইছি? আমি তো এখনো বুঝাই নাই, এবার বুঝবা। তো রিডান্ডেন্সি মানে হচ্ছে বাহুল্য দোষ। আমরা কথায় কথায় বাহুল্যতা তৈরি করি। আমি তো এখনো বুঝাই নাই, তোমরা কি বুঝবা? বুঝালে না বুঝবা। এইবার আমি তোমাদেরকে এবার একটু বলি, আমরা অনেক ক্ষেত্রে বলি কি করি, বাহুল্য দোষ কোনগুলো? আমরা অনেক ক্ষেত্রে বলি সিনিয়র বড় ভাইয়েরা। দেখো তো আমরা কি বলি, সিনিয়র বড় ভাইয়েরা। এখন দেখো তো তুমি সিনিয়র অর্থই তো বড়, আবার বড় কি, এখানে একটা বাহুল্য দোষ সৃষ্টি হয়ে গেছে, মানে রিডান্ডেন্সি হয়েছে। আমরা বলি ক্যাশ ধরো, দেখো তো ক্যাশ অর্থই তো ধরা, আবার ধরো কি। আমরা বলি কাজিন ব্রাদার কাজিন সিস্টার, দেখো তো এই কাজিন অর্থ তো চাচাতো ভাই বা চাচাতো বোন, তাহলে আবার ব্রাদার কি, কাজিন অর্থই তো ভাই, এটা হোক চাচাতো ভাই কাকাতো ভাই মামাতো ভাই, কাজিন অর্থই তো ভাই বা ব্রাদার বা সিস্টার্স। কিন্তু আবার এখানে ভাইটা কি, এটা রিডান্ডেন্সি, এটা অতিরিক্ত অংশ। এখানে সিনিয়রের পরে বড়টা অতিরিক্ত অংশ, সিনিয়র ভাইরা বলতে পারবা অথবা বড় ভাইরা বলতে পারবা, সিনিয়র বললে বড় বলার দরকার নেই। আবার আমরা বলি ক্যাশ ধরো, আচ্ছা ক্যাশ বললে আবার ধরো বলতে পারবো, কিন্তু ক্যাশ ধরো বললে আর ক্যাশ বলার দরকার নাই, এটাই রিডান্ডেন্সি। আবার আমরা বলি অনেক ক্ষেত্রে ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। দেখো ওকে আর তো ঠিক আছে, আবার ঠিক আছে কি, ঠিক আছে বললে আর ওকে বলার দরকার নাই, এটাই হচ্ছে কথার রিডান্ডেন্সি। আমরা অনেক ক্ষেত্রে বলি যে আমরা ব্রাই ব্রাদার্স যারা আছি, ব্রাই ব্রাদার্স, আমরা অনেক ক্ষেত্রে বলি না ব্রাই ব্রাদার্স। এখন এই যে ভাই বললে আর ব্রাদার্স বলার দরকার নাই, আর ব্রাদার্স বললে ভাই বলার দরকার নাই, ক্লিয়ার? আমরা এই ভুলগুলো করে থাকি, ঠিক আছে? আমরা অনেক ক্ষেত্রে বলি আগামীকাল তোমাদের, আমরা অনেক ক্ষেত্রে কি বলি, আগামীকাল তোমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে, মডেল টেস্ট পরীক্ষা হবে, আগামীকাল তোমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে, আমরা এই ভুলটা করে থাকি। কলমে সমস্যা করতেছে রে। আমরা বলি আগামীকাল তোমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে, তাহলে এই যে মডেল টেস্ট, টেস্ট অর্থই তো পরীক্ষা, আবার পরীক্ষা কি,
আগামীকাল তোমাদের পরীক্ষা হবে অথবা আগামীকাল তোমাদের টেস্ট হবে। এই টেস্ট মানেই পরীক্ষা, আবার বলি পরীক্ষা হবে। তাহলে দেখো একটা কথা কয়বার বলি? দুইবার বলি। একটা সেন্টেন্সের মধ্যে তুমি যদি একটা কথা দুইবার বলো তাহলে ওই সেন্টেন্সের গুণাগুণ নষ্ট হয়ে যায়, সেটা বাহুল্য দোষ হয়। আমি আরো কিছু তোমাদেরকে একটু বলে দেই যেন তোমরা আর এটা নিয়ে আর ভুল না করো। আমরা অনেক ক্ষেত্রে বলি পেছনে ব্যাগ দাও, গাড়িটা পেছনে ব্যাগ দাও। কি বলি? ব্যাগ দাও। আমরা কথা বলে থাকি এই যে পেছনে মানে হচ্ছে ব্যাগ করা, তাহলে আবার পেছনে বললে পেছনে দাও অথবা ব্যাগ দাও। এই পেছনে বললে আবার ব্যাগ বলা যাবে না, ঠিক আছে? আমরা এই ভুলগুলো করে থাকি, যে ভুলগুলো করি সেই ভুলগুলো যেন আজকের পর থেকে আমরা না করি, এগুলি হচ্ছে রিডান্ডেন্সি, ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, সকল শিক্ষার্থীরা শুধু বললে মাত্র বলা যাবে না। এই যে শুধুমাত্র তারাই আসলো, শুধুমাত্র এই যে শুধু বললে আর মাত্র বলা যাবে না। আমরা তোমাদেরকে যে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ শিখেছিলাম না বাংলা দ্বিতীয় পত্রে, তোমরা যারা কোর্সে ভর্তি আছো, সে অপপ্রয়োগের মধ্যে দেখিয়েছিলাম না সকল ছাত্রদেরকে। এই সকল বললে আবার ছাত্রদেরকে বলার দরকার নেই, আবার আমরা বলবো ছাত্রদেরকে, এখানে সকলটা বাদ হয়ে যাবে, ঠিক আছে? এগুলা বলার দরকার নেই। আসছে আগামীকাল তোমাদের পরীক্ষা, আগামীকাল তোমাদের পরীক্ষা, আসছে কথাটা বাদ। পরীক্ষাটা কি গাড়ি দিয়ে আসতেছে? আসছে, এটা বলার দরকার নাই, ঠিক আছে? আসছে আগামী মাসে তোমাদের পরীক্ষা হবে, এই যে আসছে আগামী মাস, এটা বলার দরকার নাই, ঠিক আছে? আগামী মাসে তোমাদের পরীক্ষা হবে, এটা আসছে বলার দরকার নাই। সে কি গাড়ি দিয়ে আসে? এটা বলার দরকার নেই। এগুলি হচ্ছে রিডান্ডেন্সি। মোটামুটি তোমরা কি বিষয়টা বুঝতে পারছো আমরা কোনগুলোকে রিডান্ডেন্সি বলবো? এ বুঝছো কিনা আমি যে এইটুকু পর্যন্ত বুঝি? হ্যাঁ, এই তো একজন বলতেছে রিডিং পড়ো। আমরা অনেক ক্ষেত্রে বলি না? হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে বলি রিডিং পড়ো। আমরা অনেক ক্ষেত্রে ভুল করে বলে ফেলি যে রিডিং পড়ো, রিডিং পড়ো। এই দেখো রিডিং অর্থই তো পড়া, আবার বলি পড়ো কি? আমরা বলতে পারি এই রিডিং 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 রিডিং, তার মানে পড়ো পড়ো পড়ো। এখন আমরা যদি বলি পড়ো তাহলে রিডিং বলার দরকার নেই, আমরা কি বলি? রিডিং পড়ো। দেখো তো একটা কথা দুইবার বলে ফেলি, এটাই হচ্ছে রিডান্ডেন্সি। এখানে বলছে এগুলো তোমরা একটা সেন্টেন্সে ব্যবহার করার দরকার নাই। এগুলো যদি তুমি কোনো একটা সেন্টেন্সে বসাও তাহলে সেটা রিডান্ডেন্সি হবে এবং ওই সেন্টেন্সটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে, সেন্টেন্সটা বাদ হয়ে যাবে, সেন্টেন্সটার প্রকৃত যে একটা উদ্দেশ্য সাধন করবে সেটা ব্যাহত হবে। এগুলো যদি কখনো তুমি করে থাকো তাহলে সেন্টেন্সের উদ্দেশ্য ব্যাহত হবে। এটা বুঝছো কিনা আমি এইটুকু পর্যন্ত যেটা আলোচনা করেছিলাম? হ্যাঁ, বাংলা সেকেন্ড পেপারে এই টপিক আছে, যারা কোর্সে আসো সেকেন্ড বেসে অথবা থার্ড বেসে তোমরা পেয়ে যাবা। ওইটা গুরু চণ্ডালী দোষ হচ্ছে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ। আমরা এখানে কোনো চলিত ভাষা এবং সাধু ভাষার মিশ্রণ করি না, ঠিক আছে? ওটা গুরু চণ্ডালী দোষ। হ্যাঁ, এই যে বিশাল গরু ছাগলের হাট, তাহলে গরু ছাগলের হাট। আচ্ছা, ক্লিয়ার স্যার। তোমরা একটু কষ্ট করে বাকিদের একটু মেনশন করো, একটু ক্লাসটি শেয়ার করো। আজকের ক্লাসটির মধ্যে একেবারে ভিউ কম হলে আসলে ক্লাস নেওয়ার প্রতি একটা আগ্রহ থাকে না। আর তোমরা যারা নতুন তোমরা অবশ্যই পেজটি ফলো করে রাখবা, এই পেজ থেকে এখন থেকে নিয়মিত ক্লাস হবে। আচ্ছা, এরপরে এবার আসি আমরা, তোমরা তো বুঝে গেছো, যদি বুঝো এইবার আমরা আসি কি কি রিডান্ডেন্সি গুলো হয় আমাদের পাঠ্যইত জীবনে, আমরা কি কি রিডান্ডেন্সি গুলো করে থাকি এইবার সেগুলো দেখো। অল্প কয়েকটা, এখানে অল্প কয়েকটা, এগুলো একটু মনে রাখো। যেমন আমরা কোন একটা সেন্টেন্স দেখি, আমার মানে মার্কার সমস্যা হচ্ছে আজকে, প্রচুর সমস্যা। দেখো সেম বললে সেম এবং সিমিলার, সেম এবং সিমিলার এই দুটোর অর্থ হচ্ছে একই। কোনো একটা সেন্টেন্সে সেম সিমিলার একসাথে বসবে না। যদি দেখো সেম অর্থ একই, সিমিলার অর্থ একই, একসাথে বসবে না, বসলে সেটা রিডান্ডেন্সি হবে, একটু আগে বললাম। এবং অ্যাডভান্সের সাথে ফরওয়ার্ড কখনোই বসবে না, কারণ অ্যাডভান্স অর্থ সামনের দিকে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া, আর ফরওয়ার্ড অর্থ কি অগ্রসর হওয়া বা উন্নত হওয়া, এগিয়ে যাওয়া, তাইলে এগুলো বসবে না। প্রগ্রেসের সাথে
ফরওয়ার্ড বসবে না। প্রগ্রেস অর্থ উন্নতি, ফরওয়ার্ড বাণী হচ্ছে উন্নতি, সামনের দিকে এগিয়ে যাবে, এগুলো বসবে না। সাফিসিয়েন্টের সাথে এনাফ বসবে না। সাফিসিয়েন্টের সাথে এনাফ বসবে না, কারণ এনাফ অর্থ কি? পর্যাপ্ত। সাফিসিয়েন্ট অর্থ পর্যাপ্ত, একটার সাথে একটা বসবে না। একটার সাথে একটা কি বসবে না, এগুলো অর্থ জানলে তোমরা জেনে নিবা। শর্টের সাথে ব্রিফ বসবে না। শর্ট অর্থ সংক্ষিপ্ত, আর ব্রিফ অর্থ কি? ব্রিফ অর্থ কি? সংক্ষিপ্ত। অথবা আমরা টু এর সাথে টুইন্স বসাতে পারবো না, টু টুইন্স, কারণ টু অর্থ দুই, টুইন্স অর্থ দুই, অর্থাৎ যমজ আর কি, যমজ মানে দুইজন। তাহলে যেখানে আমরা টু বসাবো সেই বাক্যে টুইন্স বসানো যাবে না। যেই বাক্যে আমরা শর্ট বসাবো সেই বাক্যে আর ব্রিফ বসানো যাবে না। যে সেন্টেন্সে সাফিসিয়েন্ট বসবে সেই সেন্টেন্সে এনাফ বসবে না। যে সেন্টেন্সে প্রগ্রেস বসবে সেই সেন্টেন্সে ফরওয়ার্ড বসবে না। যে সেন্টেন্সে অ্যাডভান্স বসবে সেই সেন্টেন্সে ফরওয়ার্ড বসবে না। ঠিক আছে, এটা পর্যন্ত জানছো। যে সেন্টেন্সে নিউ বসবে, এই কয়টা, বেশি না, অল্প কয়টা। যে সেন্টেন্সে নিউ বসবে সেই সেন্টেন্সে ইনোভেশন বসবে না। ইনোভেশন। যে সেন্টেন্সে নিউ বলবে, নিউ মানে নতুনত্ব, নতুন, আর ইনোভেশন মানে কি? নতুনত্ব বা নতুন। ঠিক আছে, যে সেন্টেন্সে নিউ বলবে সেই সেন্টেন্সে ইনোভেশন বসবে না। খেয়াল করবা তোমরা, একটু মনোযোগ দাও। এগুলা কিন্তু তোমরা সাজানো গোছানো পাবা না, তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো। আচ্ছা, আমরা যে এখানে রিটার্ন বলবো সেখানে ব্যাক বলার দরকার নাই, রিটার্ন ব্যাক। রিটার্ন অর্থ কি? ফিরে আসা। ব্যাক অর্থ কি? ফিরে আসা। আমরা রিটার্ন ব্যাক একসাথে কোনো সেন্টেন্সে বসাবো না। রিটার্নও বসাবো, রিটার্ন বসালে ব্যাক বসাবো না, ব্যাক বসালে রিটার্ন বসাবো না, সেটা কিন্তু রিডান্ডেন্সি হবে। আচ্ছা, রিজন অর্থ কি? কারণ। একটা সেন্টেন্সে তুমি রিজন এবং একসাথে বিকজ, একসাথে বিকজ এবং রিজন একসাথে কোনো সেন্টেন্সে বসবে না। জয়েন অর্থ একত্র, আর জয়েন্ট অর্থ কি? একত্র, এবং টুগেদার অর্থ কিন্তু একত্রে। যে সেন্টেন্সে তুমি জয়েন বসাবা সেই সেন্টেন্সে টুগেদার বসানোর প্রয়োজন নাই। টুগেদার অর্থ একত্রে, জয়েন্ট অর্থ একত্রে। ঠিক আছে, এটা ভালো মতো মাথায় রাখবা। যে সেন্টেন্সে তুমি হোল বসাবা, হোল মানে হচ্ছে সম্পূর্ণ, পুরোপুরি ভাবে। আবার সেই সেন্টেন্সে তুমি এন্টায়ার বসাতে পারবা না। এন্টায়ার মানে হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণ ভাবে। তার মানে এটা হচ্ছে সমগ্র, এটাও কি? সমগ্র বা পুরোপুরি বা সম্পূর্ণ ভাবে। তাইলে যে সেন্টেন্সে তুমি হোল বসাতে পারবা সেই সেন্টেন্সে এন্টায়ার বসানো যাবে না। যে সেন্টেন্সে তুমি এন্টায়ার বসাতে পারবা সেখানে তুমি হোল বসাতে পারবা না। জয়েন যেখানে থাকবে সেখানে টুগেদার বসানো যাবে না। এখন স্যার এগুলো পরীক্ষাতে কিভাবে আসে এটা দেখাই দিব। অপেক্ষা করো, পরীক্ষাতে কিভাবে আসে সেটা তোমাকে দেখাই দিব। এইটা একেবারে সহজ, গুলি মিস হবে, রিডান্ডেন্সি থেকে প্রশ্ন আসা মিস হয় না। সো তোমরা একটু দেখে থাকো, এগুলো তোমাদের জন্য নতুন, অনেকের ক্ষেত্রে এগুলো তোমাদের জন্য নতুন হতে পারে। তা আমার কথাই যে তোমরা বুঝতে পারো, আমি যেভাবে বুঝাই এগুলো তো তোমরা বুঝতে পারো। তাহলে আমরা কি কি লিখলাম? সেম, সিমিলার, অ্যাডভান্স, ফরওয়ার্ড, প্রগ্রেস, ফরওয়ার্ড, সাফিসিয়েন্ট, এনাফ, শর্ট, ব্রিফ, টু টুইন্স, নিউ, ইনোভেশন, রিটার্ন ব্যাক, রিজন, বিকজ, জয়েন টুগেদার, হোল, এন্টায়ার। এগুলো হচ্ছে কি? সবগুলো হচ্ছে রিডান্ডেন্সি। এটা বসালে এটা বসানো যাবে না, এটা বসালে আবার এটা বসানো যাবে না। মোটামুটি তোমরা একটু লিখে রাখো, আমি এগুলো মুছে ফেলবো। তোমরা একটু লিখে রাখো, আমি এগুলো মুছে ফেলবো। আমি সরে গেছি, তোমরা করছো, স্ক্রিনশট করে রাখো। একজন বলতেছে স্যার কমেন্ট পড়ে না। স্যারে কমেন্ট পড়বো কেন? প্রয়োজন ছাড়া কমেন্ট পড়ে কি লাভ? মোটামুটি এটা বুঝে গেছো? আচ্ছা ঠিক আছে, আমি আরো কয়েকটা লিখে দেই, শেষ। এই কয়টা কি তোমরা মুখস্থ রাখতে পারবা না, এই জন্য তো বললাম যে জীবনে কত নাম্বার যে তোমরা মুখস্থ করলা। টাইমের সাথে পিরিয়ড বসে না, এই টাইমের সাথে পিরিয়ড বসে না। টাইম পিরিয়ড, টাইম অর্থ সময়, পিরিয়ড অর্থ সময়, এগুলো বসবে না। ঠিক আছে, আবার দেখো ডিকশনারি বুক, ডিকশনারি বুক, ডিকশনারির সাথে বুক বসে না, কারণ ডিকশনারি একটা অভিধান।
ডিকশনারিগুলো কোথায় থাকে? বইয়ে লিপিবদ্ধ করা থাকে। তাহলে ডিকশনারি মানেই কিন্তু একটা বইয়ের সমতুল্য বুক, অভিধান। সেই ক্ষেত্রে বুক লেখা যাবে না, সেটা রিডান্ডেন্সি হবে। ঠিক আছে, ডিকশনারি বুক বলা যাবে না। বললে বলবো শুধু ডিকশনারি, ডিকশনারি, অথবা বলবো কি শুধু বুক। ডিকশনারি কথাটা আসে না। তো যাই হোক, তা আমরা কি করব? ডিকশনারি বললে বুক বলা যাবে না, বুক বললে ডিকশনারি বলা যাবে না, এটা খেয়াল করতে হবে তোমাদেরকে। আরেকটা আমি তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে কি রিপিট অ্যাগেন। এটাই কমন, রিপিট অ্যাগেন। রিপিট বললে অ্যাগেন বলা যাবে না, কারণ রিপিট অর্থ পুনরায়, অ্যাগেন অর্থ পুনরায়। রিপিট অ্যাগেন, রিপিট অ্যাগেন, ঠিক আছে, এগুলো বলা যাবে না, ভালো মতো মাথায় রাখবা। সেমের সাথে আরেকটা হয় আইডেন্টিক্যাল। সেম, আইডেন্টিক্যাল। সেম অর্থ একই, আইডেন্টিক্যাল অর্থ অভিন্ন, মানে হচ্ছে একই। সেমের সাথে কি হয়? আইডেন্টিক্যাল হয়, হয় না। সেম বসলে আইডেন্টিক্যাল হয় না, আইডেন্টিক্যাল বসলে সেম বসে না, এগুলো একটু মাথায় রাখবা ভালো মতো। ব্যাক বললে আবার রিটার্ন আছে, আবার ব্যাকের সাথে একটা আছে সাইড, ব্যাক সাইড। ব্যাক অর্থ পাশে, সাইড অর্থ পাশে, ব্যাক সাইড বলা যাবে না, ব্যাক সাইড বলা কি যাবে না, খেয়াল রাখতে হবে তোমাকে। এই কয়টা তোমাকে আর দরকার নাই, এই কয়টা তোমরা জানলে হবে, আর দরকার নাই ইনশাল্লাহ। আবার বেসিক বললে ফান্ডামেন্টাল বলা যাবে না। বেসিক বললে বেসিক অর্থ মৌলিক, ফান্ডামেন্টাল অর্থ মৌলিক। কিছু কিছু শব্দ আছে সেম না, সেম, এগুলো তুমি একটা লিখলা, একটা লিখলাম। নিয়ারলি বললে, নিয়ারলি, নিয়ারলি মানে হচ্ছে প্রায় বা প্রায়শই। নিয়ারলি বললে অলমোস্ট বলা যাবে না, নিয়ারলি বললে অলমোস্ট বলা যাবে না। এবং তুমি আরেকটা দেয়া দেয়, বেসিক বললে, বেসিক বললে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল। বেসিক বললে তোমাকে কি ফান্ডামেন্টাল বলা যাবে না। বেসিক অর্থ মৌলিক, ফান্ডামেন্টাল অর্থ মৌলিক, বেসিক বললে ফান্ডামেন্টাল বলা যাবে না। ফাইনাল বললে, ফাইনাল অর্থই তো শেষ, ফাইনাল বললে কনক্লুশন বলা যাবে না, অথবা আউটকাম বলা যাবে না। আউটকাম মানে হচ্ছে ফলাফল, ফাইনাল মানে কি শেষ ফলাফল, আউটকাম বলা যাবে না। তাহলে মোটামুটি আমরা এটা শেষ করে দিলাম, এই কয়েকটা, আর নাই পৃথিবীতে, আর দরকার নাই, এই তো শেষ। হ্যাঁ, ব্যাকের সাথে রিটার্নও হয়, ব্যাকের সাথে তোমার সাইডও হয়, ব্যাকের সাথে রিটার্নও হয়, ব্যাকের সাথে সাইডও হয়। লিখছো কিনা, লিখছো কিনা? আমি মুছে ফেলবো, আমি মুছে ফেলবো। অনেকে স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো স্ক্রিনশট হিসাবে মোবাইলে থেকে যায়, এগুলোর আর কোনো প্রয়োজন বা তোমরা এগুলো আর দেখো না। স্ক্রিনশট ডান। অনেকে আবার বলে এটারে সস, এস এস মিন্স হচ্ছে সস, বুঝছো না? এটাকে বলে সস নেই, সস নেই। আমি বলি ওয়েট করছে হাসি, যে এরা কিসের সস নেয়, কি আলু, আলুর সস নাকি মুলার সস নাকি টমেটোর সস, কোনটা সস নেই আল্লাহ ভালো জানে। ডান, আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। এইবার আমরা শুরু করে দেই, কাজ শুরু, রেডি। এইবার দেখো, এইখানে তোমার ভুল, পরীক্ষাতে সেন্টেন্স, অনেকগুলো সেন্টেন্স থাকে এরকম, যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোনটা সেন্টেন্সটা সঠিক, এরকম প্রশ্ন। তো আমি একটা লিখি দেই, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কারেক্ট, দিছে কোন সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। তো এবার আমি লিখি তোমাদেরকে, এ নাম্বার দিয়ে দেই, হি হ্যাজ sufficient
মানি তাহলে এখানে সঠিক কোনটা হবে একটু তোমরা কষ্ট করে লেখো আমি লিখছি হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট নিচের কোনটা সঠিক তোমরা একটু লেখো হি হ্যাজ সাফিসিয়েন্ট মানি হি হ্যাজ সাফিসিয়েন্ট এনাফ মানি হি হ্যাভ সাফিসিয়েন্ট মানি তারপরে হি হ্যাজ এনাফ সাফিসিয়েন্ট মানি কোনটা হবে আমাদের মার্জিয়া হায়াত বলতেছে স্যার সিটা সঠিক হবে আমাদের জাহিদ বিন বলতেছে বিটা সঠিক হবে জুবাইর বলতেছে এ তাসলিমা নাহার বলতেছে বি জুজুতি বলতেছে এ সাথী এ এ আবার মরিয়ম আশা আনাজ বলতেছে বি রাইট এ আচ্ছা জাহিদ কেন বি হলো আচ্ছা এইবার আমি তোমাদেরকে একটু বলে দেই যে সেন্টেন্সে আমরা এনাফ বলবো সেই সেন্টেন্সে সাফিসিয়েন্ট বলার দরকার নাই দেখো তো এই সেন্টেন্সে রিডান্ডেন্সি আছে কিনা এই যে দেখো এনাফ আছে তাহলে এই সেন্টেন্সটা ভুল শুধু সাফিসিয়েন্ট থাকলে হতো তাইলে এখানে কি এনাফও আছে সাফিসিয়েন্টও আছে তাইলে এটা ভুল আমরা বলছি যে সেন্টেন্সে সাফিসিয়েন্ট থাকবে সেই সেন্টেন্সে এনাফ বলার দরকার নাই তাইলে এই সেন্টেন্সটা কি সম্পূর্ণটা ভুল তাইলে এটা বাদ পরেরটা দেখো এটা এমনিতেই ভুল হির সাথে হ্যাভ আসে আমরা জানি হির সাথে কি বসে হ্যাজ বসে এখানে কিন্তু কি লিখছে হির সাথে হ্যাভ এবং সাফিসিয়েন্ট এখানে থাকলেও কি কারণ এখানে তো ভুল করে রাখছে তাহলে এটাও ভুল পরেরটা দেখো হি হ্যাজ আবার এনাফ এবং সাফিসিয়েন্ট পাশাপাশি বসেছে তাইলে কি এই দুইটা কি ভুল তাহলে সঠিকটা কোনটা এখানে শুধু একটা আছে এনাফ বললে সাফিসিয়েন্ট বলার দরকার নাই তাহলে শুধু সাফিসিয়েন্ট আছে তাহলে এটাই সঠিক এটাই পরীক্ষাতে আসে এইভাবে পরীক্ষাতে আসে বুঝছো আশা করি তোমরা ভুল করবা না আমি আরো কয়েকটা তোমাদেরকে নিশ্চিত করে দিব ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা যেন ভালো কিছু করতে পারো এখন সবাই বলতেছে এ এ এ আমি ইনকারেক্ট বলি নাই আমি ইজ কারেক্ট বলছি ইজ কারেক্ট আমি ইজরে তুমি ইন মনে করছো হ্যাঁ বলে যে স্যার আপনি ইজ কারেক্ট বলছিলেন তাহলে আমি আরো কিছু বলে দিই তোমাদেরকে আরো কিছু তোমাদেরকে বলে দেই আমি আচ্ছা বুঝছো হ্যাঁ এ আচ্ছা আরো আমি তোমাদেরকে আরো কয়েকটা বলে দেই এইবার পরীক্ষাতে অনেক ক্ষেত্রে প্রশ্ন এরকমও এসে যায় এখানে পরীক্ষাতে অনেক ক্ষেত্রে এরকম আসে নেম দা টাইপ অফ এরর্স যে এরর গুলো হয় সে এরর গুলো তোমাকে কি করতে হবে
হ্যাপেন্স মানে এখানে কি কি এরর ঘটেছে সেগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। হ্যাপেন্স কি কি এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। নিচের সেন্টেন্সের মধ্যে কি কি ভুল হয়েছে সেই ভুলগুলো তোমাকে যাচাই বাছাই করতে হবে। এখন দেখো আমরা কি কি ভুল পাই, যেমন দ্য ব্রাইড অ্যান্ড দ্য গ্রোম বেয়ার the same identical retina color। এইবার আমরা এখানে কি কি ভুল পাচ্ছি, প্রথমটা বলছে কি এটা কি প্যারালিজমের ভুল নাকি এটা রিডান্ডেন্সি ভুল? নাকি আমরা প্রবলেম ভার্ব, এখানে ভার্বের ভুল, নাকি আরেকটা হচ্ছে তোমার ডিগ্রি জনিত ভুল? এটা কোন ধরনের ভুল? এখানে যে একটা ভুল আছে একটা সেন্টেন্সের মধ্যে দেখছে বলছে নেম দ্য টাইপ, এখানে টাইপ করো অফ এরর হ্যাপেন্স ইন দ্য ফলোইং সেন্টেন্স দ্য ব্রাইড অ্যান্ড দ্য গ্রোম বেয়ার দ্য সেম আইডেন্টিক্যাল রেটিনা কালার। এখানে এই সেন্টেন্সের মধ্যে কি জাতীয় ভুল আছে? কি প্যারালিজম জাতীয় ভুল, নাকি প্রবলেমস ভার্ব জাতীয় ভুল, নাকি রিডান্ডেন্সি জাতীয়, না ডিগ্রি জাতীয়? আচ্ছা রিডান্ডেন্সি কেন হলো? এই যে দেখো সেম এবং আইডেন্টিক্যাল একটা সেন্টেন্সে বসতে পারে না, অর্থাৎ সেম বসলে আইডেন্টিক্যাল বসতে পারে না, আইডেন্টিক্যাল বসলে সেম বসতে পারে না। সেই জন্য সেই প্রেক্ষিতে সেই ধারাবাহিকতা আমরা কি লিখবো এখানের মধ্যে? তাহলে আমরা এখানে কি বসাবো? রিডান্ডেন্সি ভুল। ঠিক আছে, তাহলে রিডান্ডেন্সি গুলো মোটামুটি বুঝে গেছো। এবার যদি বুঝো প্যারালিজম মানে হচ্ছে ব্যাকরণিক সমতা। প্যারালিজমটা কোন ভুল? একটা মেয়ে প্রশ্ন করছে যে স্যার প্যারালিজমটা কোন? তানহা। আচ্ছা প্যারালিজমটা আমি বলে দেই, যেমন এই যে এন্ড, স্পিক, এই দেখো প্যারালিজমটা হচ্ছে এই জাতীয় ভুল। যেমন কিছু কিছু কনজাংশন, যেমন এন্ড একটা কনজাংশন, এগুলোর আগে যা বসবে পরেও তা বসবে। এগুলোর আগে যদি বেস ফর্ম হয় পরেও ঠিক বেস ফর্মই হবে। এগুলোর আগে দেখো এখানে বেস ফর্ম স্পিক বসেছে কিন্তু এখানে বসেছে লার্নিং, কিন্তু এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে প্যারালিজম জনিত ভুলগুলো, সেগুলো তুমি এখানে কি করে দিবা? ভার্বের বেস ফর্ম করে দিবা। অর্থাৎ এটার আগে যা বলবে এটার পরেও তা বলবে, মানে সমান সমান ব্যাকরণিক সমতা, সেটা হচ্ছে প্যারালালিজম। আমরা প্যারালালিজম নিয়ে সামনের ক্লাসে আলোচনা করবো, এগুলো এখন করব না। আমরা বাকি যেগুলো রয়েছে রিডান্ডেন্সি জনিত সেগুলো একটু হালকার উপরে ঝাপসা করে আলোচনা করে দেই। এইবার শেষ কথা, এইবার কিছু কিছু নিম্নের কয়েকটা ভার্ব আছে নিম্নের। আচ্ছা তার আগে আমি তোমাদেরকে একটা এমসিকিউ দিয়ে দেই, তোমরা আগে এটা সঠিকটা কোনটা, সঠিক সেন্টেন্সটা সেটা আইডেন্টিফাই করবা। এখানে সঠিক কোনটা? এই সেন্টেন্সের মধ্যে সঠিক কোনটা একটু কষ্ট করে কমেন্ট করো তো। এই সেন্টেন্সের মধ্যে সঠিক কোনটা?
এখানে সঠিক কোনটা? সব সঠিক বলতেছে স্যার, মিট ইউ। তাহলে তোমাদেরটাই সঠিক। এটা সঠিক, এটা কেন সঠিক নয়? এটা সঠিক নয় এই জন্য মিটের পরে প্রিপজিশন বসে না। মিট এমন একটা ভার্ব যে ভার্বের পরে কখনো প্রিপজিশন বসে না। তাহলে এখানে মিটের পরে উইথ বসেছে, তাই এই সেন্টেন্সটা ভুল, এটাই কারেক্ট। এটাই তোমাকে ব্যাপারে ফেলে, মানে বিপদে ফেলে দিবে। আচ্ছা, তা নিম্নের ভার্বগুলোর পরে প্রিপজিশন বসে না। সেই ভার্বগুলো কি কি? যেমন আনসার, মিট, ডিসকাস, অর্ডার, লিখে রাখো, রিজাইন্ড, রিজেম্বল। এগুলোর পরে কখনো আরেকটা হচ্ছে ডেসপাইট, ওটার পরে তো প্রিপজিশন বসে না, একটু আগে দেখাই দিছিলাম। এগুলোর আরেকটা হচ্ছে গো, আচ্ছা গোটা একটু পরে দেখাবো। এগুলোর পরে প্রিপজিশন বসে না। এগুলোর পরে কি বসে না? প্রিপজিশন বসে না, লিখে রাখো। এগুলোর পরে প্রিপজিশন বসে না। এখানে রিজেম্বলের মধ্যে আরেকটা এস হবে, হ্যাঁ রিজেম্বল। এগুলোর পরে প্রিপজিশন বসে না, খেয়াল করে রাখবা। আরেকটা আছে যেমন গো, গোর পরে আমরা জানি গো টু ঢাকা, গো টু চিটং, কিন্তু গোর পরে যদি কখনো অ্যাব্রড থাকে, অ্যাব্রোড থাকে, কি অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশ আর কি, থাকলে তারপরে যদি সেখানে মাঝখানে শূন্যস্থান থাকে, সেখানে হবে কি নো প্রিপজিশন, কোনো প্রিপজিশন বসবে না। কারণ গো অ্যাব্রোড হয়, গো টু অ্যাব্রোড হয় না। এখানে টু বসবে না। কেন টু বসবে না? কারণ এটা নির্দিষ্ট করে স্থান বুঝাচ্ছে না। আমরা যদি বলি আই গো টু স্কুল, দেখো স্কুলটা নির্দিষ্ট। আই গো টু মাদ্রাসা, মাদ্রাসাটা নির্দিষ্ট। আই গো টু বাজার, আই গো টু মার্কেট, এগুলো কি নির্দিষ্ট। ঠিক গোর পরে আমরা সেখানে প্রিপজিশন বসাই। কিন্তু যদি আমরা দেখে অনির্দিষ্ট কিছু বুঝাই, যেমন অ্যাব্রোড, কোন দেশে যাব, আমি বিদেশ যাব। বিদেশ বলতে কোন দেশে যাব? কি সৌদি আরব, না কাতার, না কুয়েত, নাকি আমেরিকা, না ইংল্যান্ড, কোন দেশে যাব নির্দিষ্ট করে বলা নাই। ঠিক সেই ক্ষেত্রে আমরা অ্যাব্রোডের বেলায় কি লিখবো? সেখানে আমরা নো প্রিপজিশন, কোনো প্রিপজিশন হবে না, খেয়াল করতে হবে। গোর পরে কোনো প্রিপজিশন হবে না যদি তারপরে অ্যাব্রোড থাকে। আর এই আনসার, মিট, ডিসকাস, অর্ডার, রিজাইন, হ্যাঁ আমি কি লিখছি এটা? রিজাইন্ড। হ্যাঁ রিজাইন্ড, এগুলোর পরে কোনো প্রিপজিশন বসে না। ঠিক আছে, এইটা একটু ভালো মতো আগে লিখে রাখো। বলছে নিম্নের ভার্বগুলোর পরে প্রিপজিশন বসে না। এই কয়টা ভালো মতো মাথায় রাখো, এই কয়টা। ঠিক আছে, এই কয়টা ভালো মতো মাথায় রাখো, এই কয়টা ভালো মতো মাথায় রেখে দাও, ঘেতে রাখো ভালো মতো মাথার মধ্যে। এই কয়টা রাখলে তোমার শেষ, আর দরকার নাই। এই কয়টা যদি পড়ো তাহলে শেষ, তোমার জন্য রিডান্ডেন্সি শেষ। এবং তোমার জন্য আমি বুকে হাত দিয়ে বলতে পারি, এইবারের যারা ভর্তি পরীক্ষার্থী রয়েছে এখান থেকে একটা প্রশ্ন আসবে, এই কয়টা থেকে একটা আসবে। ঠিক আছে, শেষ। আচ্ছা গো টু অ্যাব্রোডটা একটু সহজে বলবো, খারাপ একটু দাঁড়াও তোমরা। এই কয়টা আশা করি তোমরা লিখে ফেলছো। এইবার স্যারে, আচ্ছা গোটা একটু পরে আলোচনা করি। এইবার স্যারে তোমাদেরকে করি,
এবার স্যারে তোমাদেরকে বিগত সালের বোর্ড প্রশ্নটা একটু করে দেই, জানিয়ে দেই। যেমন দেখো কোনগুলোর পরে প্রিপজিশন বসবে না এটা তো স্যারে বলেই দিছিলাম। যেমন হি অর্ডার এখানে কোনটা সঠিক একটু কমেন্ট করো তো, এই সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক, এই এই দুটা বাক্যের মধ্যে কোন বাক্যটা সঠিক। এখানে কোনটা সঠিক, প্রথমে কোনটা সঠিক এবং নিচে কোনটা সঠিক একটু কষ্ট করে লিখো। এই তো একটু পরে ছুটি, একটু পরে ছুটি। ওরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমাদেরকে আমি যে কোর্সটা চালু করব সেখানে মূলত 2 ঘন্টাও ক্লাস নিতে পারি। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, ইংলিশ এবং আইসিটি নিয়ে আমি ক্লাসগুলো যেহেতু নিব, তো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কোর্স ফি একেবারেই কম নিব, একটা কোর্স চালু করব খুব শীঘ্রই। তো আমি তো সেগুলো আরো বেশি করে পড়াবো, হ্যাঁ, কারণ তোমাদের প্রচুর মডেল টেস্ট পরীক্ষা নিব, প্রচুর মানে অনেক বেশি মডেল টেস্ট তোমাদের পরীক্ষা নিব এবং ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো দেখো এখানে কোনটা সঠিক হবে। আচ্ছা তো দেখো হি অর্ডার পর, আমরা জানি অর্ডারের পরে প্রিপজিশন বসে না, তাইলে এটা এখানে পর হয়ে গেছে, এই বাক্যটা বাদ, তুমি হবা না, কি হবে হি অর্ডারড কাপ অফ টি, তাহলে এটা সঠিক বাক্য। আমরা জানি অর্ডারের পরে প্রিপজিশন বসে না, তাহলে এটা বাদ, তাহলে ওইটা সঠিক না, এটা সঠিক। পরেরটা দেখো আমরা বলছি যদি গো এর পরে টু বসে, যদি সেই টুটা নির্দিষ্ট করে বলা হয়, যেমন আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই, স্কুলটা নির্দিষ্ট। আমি মাদ্রাসা যেতে চাই, সেটা নির্দিষ্ট। হ্যাঁ, আমি ঢাকায় যেতে চাই, ঢাকাটা নির্দিষ্ট। আমি মনে করো কুমিল্লা যেতে চাই, কুমিল্লাটা নির্দিষ্ট। আমি নারায়ণগঞ্জ যেতে চাই, সেটা নির্দিষ্ট। কিন্তু আমি বলছি অ্যাব্রড মানে বিদেশে যেতে চাই, এটা কোন দেশ, এটা কোন দেশ, বিদেশ বলতে কি আমি কোন দেশকে বুঝাইছি, নির্দিষ্ট না। ঠিক সেই ক্ষেত্রে গোয়ের পরে টু বসে না, অর্থাৎ গোয়ের পরে নো প্রিপোজিশন, গোয়ের পরে নো প্রিপোজিশন, কথা শেষ। তাহলে দেখো তো এই যে অ্যাব্রড মানে অনির্দিষ্ট, মানে কোন দেশকে যাব সেটা নির্দিষ্ট করি নাই, তাইলে এখানে এই বাক্যটা সঠিক। আর গোয়ের পরে কি টু বসে না, অর্থাৎ প্রিপোজিশন বসে না যদি সেটা কি হয়, নির্দিষ্ট করে দেওয়া না থাকে। নির্দিষ্ট করে দিলে সেটা কি প্রিপোজিশন বসবে, আর নির্দিষ্ট করে না দিলে প্রিপোজিশন বসবে না। আশা করি এইটাও তোমরা ক্লিয়ার হয়ে গেছো। আমি আরো কয়েকটা তোমাদেরকে দেখাই দেই, আরো কয়েকটা তোমাদেরকে বলে দেই যেন রিডান্ডেন্সিটাও তোমরা সহজেই পেয়ে যেতে পারো। তোমরা আনসার করো তো সোজদা। তোমরা সঠিক আনসারটা করো তো, সঠিক সেন্টেন্সটা একটু বাইর করো তো। হি আনসার টু মাই
এইবার একটু তোমরা করো তো, এখানে সঠিক কোনটা হবে? সোজ দ্য কারেক্ট আনসার অথবা সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক সেন্টেন্সটা কোনটা? এখানে আনসার না, এটা সেন্টেন্স, যেহেতু আমরা একটা সেন্টেন্স লেখাচ্ছি, একটা সেন্টেন্স। হি আনসার টু মাই কোয়েশ্চেন, নাকি হি আনসার মাই কোয়েশ্চেন, নাকি হি আনসার্ড অফ মাই কোয়েশ্চেন, নাকি হি আনসার্ড বাই কোয়েশ্চেন? দেখো তো আমরা বলছি আনসারের পরে প্রিপজিশন বসে না, এখানে দেখো প্রিপজিশন, তাহলে এই সেন্টেন্সটাও হলো না, এটাও হলো না, এটাও হলো না। এটার পরে প্রিপজিশন দেখো, তাহলে এটাও হলো না, তাহলে কি আনসার তারপরে প্রিপজিশন নাই, তাহলে বি নাম্বারটাই সঠিক, অর্থাৎ 2 নাম্বারটাই সঠিক। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে, অনেক ধৈর্য আছে তোমাদের। আমি এই 88 জন যারা আছে তাদেরকে নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এবার দেখো তোমার এই যে প্রশ্নটা, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল, আর ইউতে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল এই প্রশ্নটা। আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে একটু করে দেই, সেটা হচ্ছে আর একটা করাবো, তারপর আমরা ছুটি দিয়ে দিব তোমাদেরকে। he joined to the liberation war. He joined এবার তোমরা সঠিক উত্তরটা লেখো, সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক, এখানে সঠিক সেন্টেন্সটা কোনটা? হি জয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার, হি জয়েন্ট ইন দ্য লিবারেশন ওয়ার, হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, হি জয়েন্ট ইনটু দ্য লিবারেশন ওয়ার। তাহলে এখানে সঠিক কোনটা তোমরা একটু কষ্ট করে লেখো। সি কারেক্ট, সি কারেক্ট, সি কারেক্ট। মোটামুটি সবাই সি বলছে। কেন সি বলছে? এরা জানে যে স্যার জয়েন্টের সাথে একটু আগে আপনি একটু আগে বলছেন যে স্যার টু বসে, অর্থাৎ প্রিপজিশন বসে না। স্যার জয়েন্টের সাথে প্রিপজিশন বসে না, স্যার জয়েন্টের সাথে ইনটু প্রিপজিশন বসে না। তাহলে এইগুলো জয়েন্টের পরে দেখো স্যার কোনো প্রিপজিশন নাই, তাহলে সেন্টেন্স এটাই কারেক্ট। এগুলো সবগুলো হচ্ছে কি ভুল, এটাই হলো সঠিকটা। দেখছো কি সহজে আজকে 2টা ক্লাস শিখে গেছো। এখন তুমি বুকে হাত দিয়ে বলো, আমি আজকে যেটুকু পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি এটুকু পর্যন্ত কি তুমি জীবনে ভুলবা? এটুকু পর্যন্ত কি আর তোমাদের কখনো ভুল হবে? আমি লাস্টের একটা প্রশ্ন দিয়ে ক্লাসটা শেষ করে দিই, আর একটা প্রশ্ন দেই। হ্যাঁ, আর কি একটা প্রশ্ন দিবা, নাকি যেইভাবে দিবা সেভাবে পারবা? আর একটা প্রশ্ন দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিব, আর তোমাদের সাথে একটা কথা বলবো, একটু অপেক্ষা করো। হ্যাঁ, যেমন অনেক ক্ষেত্রে এরকমও থাকতে পারে তোমাদের, ঠিক আছে?
এইভাবেও থাকতে পারে অনেক ক্ষেত্রে, তোমরা এইভাবেও মানে সেন্টেন্স ওয়াইজ না থেকেও মানে কোনটা সেন্টেন্সটা কারেক্ট এইভাবে না থেকেও তোমার এইভাবেও কি থাকতে পারে, তুমি এইভাবেও লিখতে হবে কিন্তু। আচ্ছা এটা কি কেন আমি দিলাম, এটা ডি 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 ডি। সব বুঝে গেছে, এরা জানে যে স্যার আপনি একটু আগে বলছেন যে স্যার গো দ্বারা যদি নির্দিষ্ট করে কোনো দেশকে বুঝায় তাহলে আমরা কি বলবো, সেখানে টু বসাবো। ঠিক সেম একটা প্রশ্ন আমি লিখি, আই ওয়ান টু গো, এখানে লিখলাম ঢাকা। এইবার এখানে সঠিক উত্তর কি হবে, টু ফর ফ্রম, এখানেও এটা লেখা থাকবে নো প্রিপজিশন। তুমি এটাকে কি করবা, এটাকে কি করবা, যেমন এটা হলো প্রথম প্রশ্ন, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আই ওয়ান্ট টু গো ঢাকা, এখানে কি বসাবা, টু বসাবা না পর বসাবা না ফ্রম নাম, নো প্রিপজিশন। আর আগেরটাতে তুমি কি বসাইছো, নো প্রিপজিশন। কেন, কারণ অনির্দিষ্ট করে বুঝাইছে, নির্দিষ্ট করে বুঝায় নাই, এজন্য নো প্রিপজিশন। আর এটার মধ্যে কি নির্দিষ্ট করে বুঝাইছি নি, দেখো ওই দেখো সব বুঝে গেছে। আচ্ছা এটা তো ডি বলতেছে, আমাদের নাজমুল হাসান এটা তো ডি বলতেছে, নূরে জান্নাত এটা তো ডি বলতেছে, দেখছো এটা বেড়াই ফেলছে। ওয়াশিক জিদান বলতেছে নো প্রিপজিশন, এটা তো অনেকে ডি বলে, দেখছো অবস্থাটা। আচ্ছা এটাতে টু হবে কেন, এটাতে টু হবে দেখো তো, আই ওয়ান্ট টু গো ঢাকা, আমি ঢাকায় যাচ্ছি, ঢাকাটা নির্দিষ্ট, আমি ঢাকায় যেতে চাই, এটা নির্দিষ্ট, এই জন্য এখানে টু বসবে। কারণ দেখো টু এখানে কি বসবে, আর এখানে উপরটা দেখো আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড, আমি বিদেশ যেতে চাই, বিদেশ। এখন তুমি খেয়াল করো বিদেশটা কি নির্দিষ্ট, কোন দেশ, কাতার, সৌদি আরব নাকি দুবাই, কোন দেশ, দেশটা নির্দিষ্ট নাই। আর এখানে ঢাকাটা নির্দিষ্ট, এই জন্য এখানে টু বসেছে। এখানে যদি বলা হতো জাপান তাহলে আমরা টু বসাতাম, এখানে যদি বলা থাকতো ইন্ডিয়া তাহলে আমরা টু বসাতাম। কিন্তু এখানে দেখো তো নির্দিষ্ট করে বলা নাই, জাস্ট বলছে অ্যাব্রোড, অ্যাব্রোড। তাহলে এই যে অ্যাব্রোডটা মানে হচ্ছে বিদেশ, কোন দেশ নির্দিষ্টভাবে বলা নাই, নির্দিষ্টভাবে বলা না থাকলে নো প্রিপজিশন। আর যদি সঠিকভাবে বলা থাকে তাহলে আমরা কি বলবো, আর্টিকে প্রিপজিশন বসাবো। এবার কষ্ট করে তোমরা এবার একটু কিছু কমেন্ট করো, কষ্ট করে কিছু কমেন্ট করো, ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। বিশ্ববিদ্যালয় ভর্তি রিলেটেড ক্লাসগুলো যদি এরকম হয় তাহলে কি তুমি চান্স পেতে পারো, একটু কষ্ট করে কমেন্ট করো। যদি এরকম ভাবে তোমাদেরকে কেউ বোঝানো হয়, আমার চেয়ে হয়তো অনেক টিচার আরো ভালো করে বুঝাতে পারে, হয়তো আন্তরিকতার সাথে বুঝাতে পারে, কিন্তু যদি এইভাবে তোমাদেরকে বোঝানো হয়, এভাবে হাতে ধরে ধরে খুঁটিনাটি বোঝানো হয়, তাহলে কি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, তাহলে কি তোমরা বুঝতে পারবা, একটু কষ্ট করে কমেন্ট করো। এইভাবে পড়ানোর ফলে কি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, বুঝতে পারবা কিনা একটু কষ্ট করে কমেন্ট করো, ঠিক আছে। পরীক্ষাতে কিভাবে লিখবা, এই যে পরীক্ষাতে এইভাবে থাকবে, এমসিকিউ আকারে থাকবে, এই যে একটু আগে দেখালাম সেন্টেন্স আকারে, এমসিকিউ আকারে, এগুলো তো বিভিন্ন বোর্ড প্রশ্নগুলোই। আচ্ছা আমি চেষ্টা করব তোমাদেরকে আরো কিছু টপিক নিয়ে আনার জন্য। আর যেহেতু আমাদের একটা টার্গেট হয়েছে এরকম 41টা টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো এসে থাকে, আমরা সেই প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের বোর্ড প্রশ্ন এবং অনেকগুলো মডেল টেস্ট নিয়ে একটা কোর্স চালু করার চিন্তা ভাবনা করছি, যেন অল্প টাকায় যেন স্টুডেন্ট একদম সবাই, গরিব থেকে শুরু করে সবাই যেন করতে পারে। আমরা আগামীকালকেও চেষ্টা করব বিশ্ববিদ্যালয় রিলেটেড আরো কিছু ক্লাস নেওয়ার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা, ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে। তো আজকের মতো এখানে থাকি আমরা। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকে যা পড়াইছি এই থেকে?
ফারুক হোসেন অবি আমার বেস্ট স্যার। অ্যাঞ্জেল স্যার লাস্ট সময়ে এসে অনেক কিছুই শিখলাম, থ্যাঙ্কস স্যার, ক্লাসটা অনেক ভালো লাগলো। ঠিক আছে, অনেক ভালো স্যার, আপনার যদি এইভাবে বুঝান তাহলে ইনশাল্লাহ আমার ভালো রেজাল্ট করতে পারবো আমরা। ঠিক আছে ইনশাল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, কারো যেহেতু কোনো প্রশ্ন নাই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। হ্যাঁ, আর অবশ্যই সবাই পেজটাকে ফলো করে রাখবা। যারা যারা ক্লাসটি দেখতেছো অবশ্যই ক্লাসটা শেয়ার করে টাইমলাইনে রেখে দাও এবং পেজটাকে ফলো করে রাখবা। ইনশাল্লাহ এই পেজ থেকে তোমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা সবগুলো পূরণ হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।